মেয়ের জামাইয়েরও ভাগ্য করে শাশুড়ি পাবে, কই পেল না তো। তার আগেই তো চলে গেল বউটা। আমিনা নিশ্চিত আজ তাহিরা থাকলে দুই জামাইয়ের আতিথেয়তার কমতি থাকতো না। যদিও এখনো করা হচ্ছে, তবুও তো তা স্বার্থে। স্বার্থ আর ভালোবাসায় যে বিস্তার তফাৎ। আমিনা মাহাতির আর পার্থিবের দিকে তাকালো। হঠাৎ করেই দুটো ছেলেকে তার ভারী নিষ্পাপ মনে হলো, অসহায় লাগলো। আমিনার বলতে ইচ্ছে হলো, বাপজানেরা, তোমাকে পোড়া কপাল। তোমরা আমার বউয়ের আদর পাও নাই, পোড়া কপাল নিয়ে জন্মাইছো। শাশুড়ির ভালোবাসা না পেলে পোড়া কপাল হয় না। কিন্তু আমিনার কাছে মনে হলো তাদের কপাল আসলেই পোড়া, বড্ড পোড়া। পার্থিবের বাবা ফোন দিয়েছে। একদম কাছেই বসার কারণে শ্রুতি শুনতে পারছে প্রায় সব কথাই। যদিও ইচ্ছে নেই, তবুও বসে বসে শুনছে সে। সাধারণ কথাবার্তা চলছে দুজনের মধ্যে। হঠাৎ একটা কথাই থমকে গেল শ্রুতি। তার শ্বশুর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেছেন, সকালের খাওয়া দাওয়া হয়েছে? তুমি শ্রুতি খেয়েছো? আর কবে আসবে দুজনে? বাড়িটা ভালো লাগছে না। প্রশ্ন করা মাত্রই পার্থিব একবার তাকালো শ্রুতির দিকে, এরপর বাবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে কথাটা শুনে যেন শ্রুতি কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। নিজের বাবা তো কোনোদিন খেয়েছে কি না সে খোঁজ তো দূরে থাক, দেখতেও আসতো না বেঁচে আছি না মরে গেছি। অন্যদিকে তার শ্বশুর, মানুষগুলো হয়তো সত্যিই ভালো, তবুও সে নিজে তো ভালো না, তাই সেও অত ভালো মানুষদের যোগ্য না। সে যখন ঠিক করেছে নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসবে, এর মানে আসবেই। নীল আকাশ রূপান্তরিত হয়েছে কালো আকাশে। সেই কালো আকাশের বুকে জায়গা করে নিয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র মণ্ডলে। জ্বলজ্বল করছে তারা। আকাশের তারা গুনার ব্যর্থ চেষ্টায় নিয়োজিত পার্থিব। পার্থিব তারা দেখে। যেদিন থেকে দেখেছে শ্রুতি তারা পছন্দ করে, সেদিন থেকে সে নিজেও দেখে, এবং অদ্ভুতভাবে তার নিজেরও তারা পছন্দ হতে শুরু করেছে। অবশ্য তারা দেখার সাথে সাথে সে কিছু হিসাব নিকাশও করছে। এই যেমন এটা বুঝতে পেরেছে যে শ্রুতি আর আমিন সাহেবের সম্পর্কটা স্বাভাবিক নয়, বিস্তার কোনো ঝামেলা আছে। উফ, তার বিবাহিত জীবনটা প্যাচে ভরা। কি আর করা। পার্থিব পিছনে ঘুরল। বিছানায় কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে শ্রুতি। আজ তাদের শেষ দিন এই বাড়িতে। কাল তারা ফিরে যাবে। 3 দিন তারা থেকেছে এই বাড়িতে, ভালো লেগেছে। মাহাতির ভাইয়ের সাথে ওইভাবে কথা না হলেও কথা হয়েছে। ভাইয়াটা একটু গম্ভীর, তার আশেপাশের বেশিরভাগ মানুষই গম্ভীর হয়ে যাচ্ছে। এই যেমন তার বাবা আগে থেকেই গম্ভীর, এই যে মাহাতির ভাই সেও গম্ভীর, সবশেষে তার বউ গম্ভীর রানী। পার্থিব এগিয়ে গেল রুমের দিকে। এক পলক শ্রুতির দিকে তাকিয়ে নিজের ব্যাগ থেকে কিছু একটা বস্তু বের করলো। বস্তুতেই হাতে এগিয়ে এলো। রুমের লাইট জ্বালালো সন্তর্পণে। শ্রুতি ঘুমিয়ে আছে, শ্যামবর্ণা দুটো হাত বাহিরে বের করা। পার্থিবের ইচ্ছা হলো একটা কাজ করতে, সময় নিল না। আলগোছে হাতটা ধরে চুমু খেলো সে। এরপর নিজের হাতে দুটো চুড়ি পরিয়ে দিল সাবধানে। হাতটা এতদিন ফাঁকা ছিল, এখন বউ বউ লাগছে। যে কেউ দেখলে বলবে শ্যামবর্ণ হাতে চুড়িগুলো মানাচ্ছে না। অথচ পার্থিবের কাছে মনে হলো চুড়িগুলো তার স্ত্রীর জন্যই বানানো হয়েছে। ঘুমের মাঝে হাতটা টেনে নিল শ্রুতি। ক্ষীণ নড়াচড়া শেষে গভীর ঘুমে মগ্ন হলো সে। পার্থিব হাসলো। শ্রুতির সামনের কিছু চুল বেরিয়ে আছে। পার্থিব স্নেহের সাথে চুল সরিয়ে মাথায় হাত বুলালো। পার্থিবের খুব হাসি পেল। ইস, তার বউটা কত রাগী একটা মেয়ে। পার্থিব হাসলো, সেই সাথে বিড়বিড়ালো, আমার শান্ত রাজ্যের রাগী রানী। শ্রুতি আসার পর থেকে লক্ষ্য করেছে এই বাড়ির বড় মেয়ে জামাইয়ের থেকে ছোট মেয়ে জামাইয়ের কদর বেশি। ব্যাপারটা হজম করার মতো নয়। তাই সে তার দাদি আম্মুর ঘরে বসে আছে রহস্য উন্মোচনের আশায়। দাদি সেই কখন ছাদে গেছে হাঁটতে, এখনো এলো না। একটু পরেই তো সবাই খেয়ে রওনা হবে, তখন জিজ্ঞেস করব কিভাবে। আমিনা রুমে ঢুকেই শ্রুতিকে দেখে হালকা চমকালেন। ছোট শ্রুতি কত বড় হয়ে গেছে। এই তো তার সামনেই ফিরোজা রঙের জামদানি পরে বসে আছে মেয়েটা। আইস এত বিহানায় আমার ঘরে দরকার ছিল দাদি আম্মু। কি কইবি? বলতে বলতে বিছানায় বসলেন। শ্রুতি নড়ে চড়ে বসলো খানিকটা। দাদি আম্মু যা জিজ্ঞেস করব সত্যি সত্যি বলবে। আচ্ছা, আপার স্বামী মানে আসলে তার নাম জানি না, তাই এভাবে বলছি, তাকে কি বাবা নিজে পছন্দ করে ঠিক করেনি? দাদি অবাক হলেন না। শ্রুতির কাছে এমন প্রশ্নের সম্মুখীন হবেন তা তিনি জানতেন। শ্রুতি যে খুব বিচক্ষণ মস্তিষ্কের তা নয়, সে শুধুমাত্র তার বাবার ক্ষেত্রেই বিচক্ষণ। তার বাবার প্রতিটা অঙ্গভঙ্গি সে খেয়াল করে, তাই এর ব্যাপারটাও যে খেয়াল করবে তা তিনি জানতেন। কি হলো দাদি আম্মু? না রে বউ, পছন্দ কইরা আনে নাই। এর মানে আমি তো যতদূর জানি বাবা টাকা দেখেই বিয়ে দিয়েছে। নিজের লাভ যেখানে আছে সেখানেই তো বাবা থাকে। এইটা তোর ক্ষেত্রে হইছে? আর বউ আর হাসিনা ভালো বন্ধু আছিল। হাসিনা হইল নাত জামাইয়ের মা। ওইখান থেকে বউ ঠিক কইরা
রাখছিল হাসিনার পোলার সাথে বিভার আর বিয়ে দিব। আম্মু ঠিক করে রেখে গেল আপার বিয়ে কার সাথে হবে, আর তার সাথেই বাবা আপার বিয়ে দিল। এতটা ভালো তো আমার বাবা নয় তাহলে। যত দূর বুঝছি আমি, তোর লেগা নাচ জামাইয়ের যখন পাইছে তখন তোগো বিয়ে দিতে চাইছে, কিন্তু বড়ডারে বিয়ে না দিয়া তো আর ছোটডারে দেওয়া যায় না। বিবার বয়স 24 চলতাছে, তোর 21। মানসে কি কইব? তার উপর তোর বাপের পিয়ারি বউ আবার কানে বিষ ঢালছে, কইছে বড়ডারে আগে ভাগাইতে, নয়তো পরে নিব কেরা। ঘরে বসাইয়া বসাইয়া খাওন লাগবো। তাই হ্যার কথা হই না, তোর বাপে তোর মায়ের পছন্দ অনুযায়ী বিয়া দিছে। এর মাঝেই আবার হাসিনার তার পোলার লেগা প্রস্তাব নিয়ে আইছে, তাই যারে পাইছে হ্যার লগাই ঝুলাই দিছে। আমিনা নিজ গরজে বললেন, তয় আমি খুশি হয়েছি, বউয়ের ইচ্ছারা পূরণ হয়েছে। নাচ জামাইয়ের মনে হয় সাধারণ চাকরি, কিন্তু শুনছি পোলারা ভালো, তাইলেই হয়েছে। তোরা ভালো থাকলেই আমরা খুশি। শ্রুতি হাসল। দাদি তাকিয়ে রইল। শ্রুতির হাসিতে কিছু একটা প্রকাশ পেল। কি সেটা? রাগ নাকি তাচ্ছিল্যতা? সাধারণ কোনো মানুষ দেখলে বলবে রাগ, কিন্তু দাদির কেন যেন মনে হলো শ্রুতি কাঁদতে চাইছে, তবে পারছে না। আমিন শিকদারের মাথা লজ্জায় কাটা যাচ্ছে। তার সামনে দাঁড়িয়েছে দুই মেয়ে সহ মেয়ে জামাই। দুই মেয়ে জামাইয়ের হাতেই ছেঁড়া পাঞ্জাবি। বাবা, এটা কি করেছো তুমি? শেষ পর্যন্ত মেয়ে জামাইদের জন্য ছেঁড়া পাঞ্জাবি এনেছো? ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। ওই বাড়ি গিয়ে কি বলবো আমি? আমিন শিকদার তার মেয়েদের ছেঁড়া পাঞ্জাবি দিয়ে পাঠিয়েছে। এতে আমার সম্মান কোথায় যাবে ভাবতে পারছো তুমি? দুঃখের সাথে বাবার প্রতি রাগ মিশিয়ে কথাগুলো বলল শ্রুতি। আমিন সাহেব নিশ্চল কাণ্ডজ্ঞানহীন। সে নিজে গিয়েই দুই জামাইয়ের জন্য ভালো নাম করা পাঞ্জাবির দোকান থেকে দুটো পাঞ্জাবি কিনে এনেছেন। মায়াবের জন্য অত দামি জিনিস কিনতে না চাইলেও কিনেছেন। ভেবেছেন দাবি পাঞ্জাবি দিয়ে কিছুটা অপমান করবেন, অথচ একই সে নিজেই তো অপমানিত হচ্ছে। পাঞ্জাবি দুটোতে মাঝ বরাবর দুটো বড় বড় ফোঁটা করে ছেঁড়া। বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে আঁকাবাঁকা বিশ্রীভাবে ছিঁড়েছে। আর সেটা যে তার গুণধর মেয়ে করেছে তাতেও বিন্দুমাত্র সন্দেহ নেই তার। শাহিনা এগিয়ে এলো, রাগ তুঙ্গে তুলে বলল, শ্রুতি, এই সব কোন ধরনের কথা? তোমার বাবা কেন ইচ্ছে করে ছেঁড়া পাঞ্জাবি আনবেন? হয়তো ওনার টাকা নেই ভালো পাঞ্জাবি কেনার, তাই। সরলভাবে ব্যঙ্গাত্মক তবে উত্তর দিল শ্রুতি। উল্টোপাল্টা কথা বলবে না শ্রুতি। যা সত্যি তা তো আমি বললামই মা। মাহাতির স্বাভাবিক দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করছে। নাটকটা সুন্দরই হচ্ছে। নাটক দেখতে তার ভালো লাগে, আর সেটা যদি হয় বাস্তব তাহলে তো কথাই নেই। আমিন সাহেব এগিয়ে এলেন, নতজানু হয়ে বললেন, বিশ্বাস করো, আমি তোমাদের জন্য ভালো মানের পাঞ্জাবি এনেছিলাম, কিন্তু কিভাবে কি যে হলো। পার্থিব সান্ত্বনামূলক কথা বলল আমিন শিকদারকে। শ্রুতির পছন্দ হলো না, তবে দুই মেয়ে জামের সামনে যে অপদস্থ হলো এতে সে বেজায় খুশি। বিভা সব বুঝতে পারছে, অথচ কিছু বলছে না। মাঝে মধ্যে মনে হয় শ্রুতি যা করে তা ভুল, আবার মাঝে মধ্যে মনে হয় ও যা করে তা 100% ঠিক। এমনটাই হওয়া উচিত। তবে এখন কি মনে হচ্ছে তা বিভা বুঝতে পারল না। আমিন সাহেব আবার কেনাকাটার জন্য বাহিরে বেরোতে নিলে পার্থিব আটকালো। শ্রুতি খুশি মনে চলে গেল হামিমের সাথে শেষবারের মতো দেখা করতে। আপনি পাঞ্জাবি দুটো কেন ছিঁড়েছেন শ্রুতি? হঠাৎ এমন কথায় ভারী চমকালো শ্রুতি। কিছু সময়ের জন্য বোধজ্ঞানহীন হলো সে। তারই প্রমাণ দিতে আমতা আমতা করে বলল, কি যাতা বলছেন? আমি কেন ছিড়বো? পার্থিব হাসল শীতল, ভরাট কণ্ঠে বলল, শ্রুতি, আমি ঠান্ডা মস্তিষ্কের শান্তি প্রিয় মানুষ। এর মানে কি এই দাঁড়ায় যে আমি বোকা? এরকম প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেওয়া যায় শ্রুতি ভেবে পেল না। নিজেকে সামনের মানুষটার কাছে ভীষণ ছোট ও বোকা মনে হতে লাগলো। তবুও নিজের কণ্ঠের ঠাট বজায় রেখে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। কেন ছিঁড়লেন? আপনি আমিন শিকদারের কোনো জিনিস নেবেন না। আমি তো তার মেয়ে নিয়েছি। শ্রুতি তাকালো পার্থিবের দিকে, বিড়বিড় করল, যেভাবে এসেছি সেভাবেই ফেরত চলে যাব। কি বললেন? খেয়াল করিনি। কিছু না, আসলে আমি চাই না আপনি বাড়ির কোনো জিনিস নেন। তা না হয় মানা গেল, কিন্তু তাহলে মাহাব ভাইয়ার জিনিস কেন ছিঁড়লেন? শ্রুতির রাগ হলো। বড্ড কথা বলে লোকটা। বিরক্ত মাখা কণ্ঠে বলল, বড্ড বেশি কথা বলেন। আমাকে কি মারার প্ল্যান করছেন? কালো বউ বলে পছন্দ হচ্ছে না? গাড়ির নিচে ফেলে বুঝি মারতে চান? সে কারণেই বুঝি বকর বকর করে গাড়ি চালাচ্ছেন? পার্থিবের খারাপ লাগলো।
খারাপ লাগলো বলতে রাগ হলো। মেয়েটা সবসময় এমন কথা বলে, কিন্তু কেন বলে? সে কি বলেছে তার বউ কালো কিংবা শ্যামলা বলে তার সমস্যা? বলেনি তো। তাহলে মেয়েটার এমন কথা শুনে তার নিজেকে ছোট লাগে, মনে হয় সে তার স্ত্রীকে ভালোবাসতে পারছে না, তবুও বলে। কই, তার কাছে তো শ্রুতিকে ভীষণ সুন্দর এবং মিষ্টি লাগে। পার্থিব ঠিক করলো যে আর একবার কোনোদিন যদি শ্রুতি এমন কথা বলে তাহলে 2 গালে কষে 3টা করে থাপ্পড় লাগবে। তাহলে যদি তার বউকে ছাগল থেকে মানুষ বানানো যায়। শ্বশুর বাড়ি থেকে ফিরেই অফিস যাওয়ার ভূত চেপেছে বিভার গুণধর স্বামীর। তাই তো বিভা তোড়জোড় করে রান্না করছে। তার শ্বশুর শাশুড়ি চলে গেছেন যেদিন সে নিজের বাড়িতে গেল। বাড়িতে নাকি কি কাজ আছে, তাই বলে এত তাড়াহুড়ো? মানুষদের সাথে পরিচিত হওয়াই হলো না। 2টো পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি নিয়ে বিভা চলল স্বামীর ঘরের দিকে। মাহাতির শার্টের হাতা ঠিক করছে। লোকটাকে দেখতে বিভার ভালো লাগে, ইচ্ছা করে জড়িয়ে ধরে বসে থাকতে, নিজের দুঃখ প্রকাশ করতে, বলতে। জানেন, আমার প্রিয়জনের তালিকা সীমিত। আপনি হবেন আমার প্রিয়জন। এমন লাগামহীন চিন্তায় বিভা নিজেকে অসভ্য বলে গালি দিল। বিভা ডাকলো। মাহাথি। প্রশ্নের কোনো প্রকার উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে উল্টো আদেশ করে বসলো মাহাতির। খানিকটা চড়া গলায় বলল, তুমি আর আমাকে মাহাথির বলে ডাকবে না। বিভা কিছু বলল না, প্লেটটা টেবিলে রেখে বলল, জলদি জলদি খেয়ে নিন মাহাথির, লেট হয়ে যাচ্ছে তো। মাহাতিরের মনে হলো বিভা তার আদেশ অমান্য তো করলই, সাথে ঠ্যাটার মতো আবারও সেই কাজ করে মাহাতিরকে ছোট করলো। মাহাতিরের সহজেই যে কারোর উপর রেগে যেতে পারে, ঠিক তেমন এখন হলো। মেয়েটার উপর প্রচন্ড রাগ তার মাথায় একেবারে লাফ মেরে উঠে গেল। বেয়াদব একটা মেয়ে, নেহাতি অফিসে লেট হচ্ছে বলে, নয়তো এই মেয়েকে সোজা করতে 2 সেকেন্ডও লাগতো না। মাহাতির নিজের রাগকে প্রকাশ করতে এবং প্রাধান্য দিতে বিভার বানানো খাবার না খেয়েই চলে গেল। বিভা খাবারগুলোর দিকে চুপচাপ তাকিয়ে রইল। রাত 8টা, মাহাতির এখনো ফিরেনি। বিভা বসে আছে মাহাতিরের অপেক্ষায়। আজ কে সে ঠিক করেছে মাহাতিরের সাথে কথা বলবে, তাকে অপছন্দ করার কারণ জিজ্ঞেস করবে। কালো খাওয়ার জন্য অপছন্দ করে এটা বিভার মন মানে না। বিভার কেন যেন মনে হয় মাহাতিরের মনে অনেক দুঃখ, সেই দুঃখ জানার চেষ্টা করবে। মাহাতিরের প্রতি কিসের এত টান তার? মাহাতির কি আহামরি সুন্দর না তো? তবে হ্যাঁ, মুখের গড়নটা বেশ। আসলে বেশ বলা যায় না। মাহাতিরের মুখের গড়ন সুন্দর নাকি শুধু মাত্র তার কাছেই সুন্দর লাগে তা বিভা জানে না। মাহাতিরকে যতবারই বিভা দেখে মনে মনে বলে, মাশাআল্লাহ। বিভা কি মাহাতির সৌন্দর্যকে দেখে মুগ্ধ না তো? বিভা তো মাহাতিরের মায়ে পড়ে গেছে। মাহাতির অবশ্য মায়ে পড়ার মতো কিছু করেনি, তবুও বিভার মায়া লাগে, ভীষণ মায়া লাগে। লোকটা তো রাগী, সেই রাগের মাঝেও বিভা মায়া খুঁজে পায়। তার বলতে ইচ্ছে করে, আরে লোকটা কত রাগী। কলিং বেলের আওয়াজে দরজা খুলল বিভা। ঘরে ঢুকলো মাহাতির, মুখে ক্লান্তির রেশ। সামনের কাঠের সোফায় বসে পড়ল। বিভা জলদি করে ফ্রিজ থেকে শরবত বের করে দিল। মাহাতির উঠে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে গ্লাসে ঢেলে নিল। এরপর সোফায় বসে ধীরে ধীরে চুমুক দিল। বিভার অপমানিত বোধ হওয়ার কথা হলো না, বরঞ্চ উল্টো মায়া হলো। মনে হলো লোকটা অযথাই রাগ করে, একটু রাগ না করলে কি হয়? শরবতটা খেলে তো তারই ভালো লাগতো, খেলো না, খারাপ লোক। বিভা সামনে সোফায় বসে ঢকঢক করে পুরো শরবতটা খেয়ে নিল। এমন একটা কাণ্ড করে বিভা নিজেই কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ল। মাহাতির ভুরু কুচকে চেয়ে রইল। এতদিন জানতো মেয়েটা হাবাগোবা, আজ জানলো মেয়েটা গরু গাধা। বাসায় ফিরেও শান্তি নেই। হাত মুখ ধুয়ে গামছায় মুখ মুছছে মাহাতির। সামনে তাকিয়ে দেখলো একটা বাটিতে মোগলাই রাখা আছে, পাশেই পানির গ্লাস। কেউ আনিয়েছে, ওই মেয়েটা। ভাবলো খাবে না, কিন্তু এরপরই তার মনে পড়লো তার ভীষণ ক্ষুধা লেগেছে। যদিও দুপুরে ক্যান্টিন থেকে পেট পুড়ে খেয়েছে। মাহাতির বসে বসে খেতে লাগলো। মাহাথির, আপনি চা খাবেন নাকি কফি খাবেন? মাহাতির তাকালো। বিভা দাঁড়িয়ে। আজ পরেছে খয়েরি রঙের একটা কামিজ, চুলগুলো বেসামাল ভাবে খোলা, সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, বিভা কি আজ চুলে শ্যাম্পু করেছে? এর জন্যই কি এত সুন্দর লাগছে তার চুল এবং তাকে? এত করে ভাবনা থেকে নিমেষে পাল্টে ফেললো মাহাতির। ভরাট কণ্ঠে বলল, তোমার জন্য আমার নাম মাহাব। বিভার মুখটা ছোট হলো, বুঝে গেল মন খারাপ হয়েছে। মাহাতির মাঝে ভাবান্তর হলো না, নিজের মতো করে বলল, মাহাতির শুধুমাত্র আমার কাছের মানুষদের জন্য, আর কাছের মানুষের তালিকায় তুমি পড়ো না। সুতরাং মাহাব বললে খুশি হতাম, কিছু না বললে আরো বেশি খুশি হতাম। বলেই গটগট করে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। কোথায় গেল? ছাদে। শ্রুতি বসে আছে খাটের মাঝখানে, হাঁটুর উপর মুখ রেখে ভাবছে সে। আজ দুপুরবেলা সে খেতে চাচ্ছিল না, ইচ্ছে করছিল না। রুমে এসে ঘুমিয়েছিল। প্রভা প্রত্যাশা এসে অনেকবার ডেকে গেছে, সে ওঠেনি। এরপর এলো তানহা, এসে আদুরে হাত মাথায় বুলিয়ে ডাকলো শ্রুতিকে। মন খারাপের কথা জিজ্ঞেস করলো। শ্রুতি অবাক হলো, মহিলাটা এমন কেন?
এত মমতাময়ী কেন তিনি? শ্রুতি আশ্চর্য হয়ে নিজের প্রতি নিজের শাশুড়ির ভালোবাসা দেখল। তানহা শ্রুতিকে খাইয়ে দিয়ে তবেই গেলেন রুম থেকে। শ্রুতি লক্ষ্য করল মহিলাটা শুধুমাত্র মমতাময়ী নয়, তিনি ভীষণ সরল, দয়ালু, উদার মনের। শ্রুতি নিজের মায়ের সাথে খুঁজল, পেল না। তার মা দুষ্টু প্রকৃতির ছিল, কথা তুলনামূলক বেশি বলতো, চিৎকার চেঁচামেচিও করত। তবে হ্যাঁ, একটা বিষয়ে মিল আছে, দুজনেই মমতাময়ী, স্নেহময়ী। শ্রুতির হঠাৎ আজব একটা ইচ্ছে হলো রাস্তায় গিয়ে জানে জানে মানুষ ডেকে বলতে, শুনুন, আমার 2টা মা আছে। আমার 2টা মাই মায়াবতী। তাদের চোখ ভরা শুধু ভালোবাসা আর ভালোবাসা। পার্থিব রুমে ঢুকলেই দেখলো তার রাগী রানী এক দৃষ্টিতে ফ্লোরে তাকিয়ে আছে। পার্থিব হাসল, তার বউটা বড্ড বেসামাল। শ্রুতিকে আজব লাগছে, কারণটা বোঝা যাচ্ছে না। হঠাৎ পার্থিব লক্ষ্য করলো শ্রুতি চুলে তেল লাগিয়েছে। তেল লাগিয়ে 2 বেনি পাকিয়ে বসে আছে খাটে। মেয়েটাকে বাচ্চা লাগছে, তার চেয়েও বেশি লাগছে নিষ্পাপ। আচ্ছা, কি নিয়ে চিন্তিত এত সে? সেকেন্ডের ব্যবধানে পার্থিব তার বউয়ের আরেকটা নাম রাখলো। চিন্তার রানী, আবার সাম্রাজ্য নিয়ে বুঝি চিন্তা করছেন? মানে? সে কি, আপনি না আমার রানী, তাই তো আপনার চিন্তার কারণ জিজ্ঞেস করছি। নিশ্চিত আমার সাম্রাজ্য নিয়েই চিন্তা করছেন। করুন করুন, চিন্তা করুন। রানীদের চিন্তা করতে হয়, নয়তো সাম্রাজ্য লাটে উঠবে। তবে হ্যাঁ, বেশি চিন্তাও আবার করবেন না, কারণ আপনার রাজা আপনার পাশেই আছে। বলেই মুচকি হাসলো পার্থিব। শ্রুতি পার্থিবের দিকেই তাকিয়ে রইল। লোকটা এমন পাগল কেন? আবল তাবল কি বলল, কি ছাতার মাথা! শ্রুতির বিরক্তি আকাশ সম। সামনের মানুষটিকে এই মুহূর্তে কোনো কড়া কথা শোনাবার ইচ্ছা নেই, তাই চুপ থাকাই শ্রেয়। পার্থিব তাকিয়ে আছে শ্রুতির দিকে। মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে, ভীষণ। শ্রুতি শুনুন, আপনাকে না আমার বউ বউ লাগে। আপনাকে দেখলেই মনে হয় যেন আপনার মুখে লেখা পার্থিবের বউ। আপনার দিকে চেয়ে আলাদা শান্তি পাই আমি। শ্রুতি বিরক্তিতে শব্দ করলো, ভুরু কুচকে বলল, আপনি একটা পাগল, তা কি জানেন? আরে বাবা, আমাকে বউ বউ লাগবে কেন? আমি তো আপনার বউই, তাই না? কথাটা কি ছিল জানা নেই, অথচ পার্থিবের সারা শরীরে যেন শিরশিরে অনুভূতি হলো। তার ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগলো। আচ্ছন্ন কণ্ঠে সে বলল, হ্যাঁ, আমার বউ, আপনি আমারই বউ। শ্রুতি তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। সকালবেলা তো খেলেন না, এখনো কি খাবেন না? মাহাতির জানায় পেছনে বিভা দাঁড়িয়ে। ঘুরে দাঁড়ানোর ইচ্ছে হলো না, তার দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল মাহাতির। সকালবেলা সে খায়নি, কথাটা ভুল, সে তো খেয়েছে। অফিস যাওয়ার পথেই খেয়ে নিয়েছে। কি হলো? তুমি আমাকে এত বিরক্ত করো কেন বলো তো? বাসায় থাকলেও মাহাতির মাহাতির বলে বলে কানের পোকা খাও। এখন একটু ছাদে এলাম, এখানেও দেখছি রেহাই নেই। কোথায় যাব আমি? বুঝতে পারো না যে তোমার উপস্থিতি আমি পছন্দ করি না? আর কথা অ্যাভয়েড করলে বুঝবে। আপনার কি গার্লফ্রেন্ড আছে? মাহাতির ঘুরে দাঁড়ালো। তার কথার পিঠে এমন প্রশ্ন আশা করেনি সে। তা দিয়ে তোমার কাজ? আমার কোনো কাজ নেই, শুধুমাত্র আপনার আমাকে অপছন্দ করার কারণ জানতে চাইছি। বিভাকে যদিও বলা হয়েছে সে কালো, তাই মাহাতির তাকে পছন্দ করে না, তবুও সে শুনতে চাইছে। যদি এই কয়েকদিনে মত পাল্টে, তাই বিভার গলার অধিকার প্রকাশ পেল, যা মাহাতিরের পছন্দ হলো না, একদমই না। মাহাতিরের ইচ্ছে হলো কড়া কিছু কথা বিভাকে শুনিয়ে দিতে। মেয়েটা বারবার একই প্রশ্ন করে, এর আগেও করেছে, সে সত্য উত্তর দিয়েছে, আজ আবারও করছে। আজকেও সে সত্য উত্তরই দিবে। সে আবার বিভার দিকে পিঠ তাক করে সামনে ঘুরল, আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কালো মানুষদের ঘৃণা করি। কতবার বলবো? আজ প্রথম এবং শেষবার বলছি, কালো মানুষ আমি সহ্য করতে পারি না। শেষবার বললাম, আর কখনো বলবো না। বিভা স্তব্ধ হয়ে মাহাতিরের কথা শুনল। মাহাতির বিভার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি অনেক কারণেই অপছন্দ করি, এর মধ্যে অন্যতম কারণ হলো তুমি কালো। রাত হয়েছে অনেক, চলো খাবে চলো। সকালে খেয়েছিলে নাকি নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করতে কিংবা আমার প্রতি ভালোবাসার প্রমাণ দিতে না খেয়েছিলে? মাহাতিরের চোখে নিবদ্ধ চোখ জোড়া নিচে নেমে গেল। মাহাতির কিছুক্ষণ তাকিয়ে রইল বিভার নত মুখের দিকে। বিভাকে কথাগুলো বলে তার শান্তি লাগছে। মনের ভেতর কথা জমিয়ে রাখতে নেই, তা জমে জমে বিষের পাহাড়ে পরিণত হয়। এই যে সামনের মেয়েটার নতজানি মুখ তাকে বড্ড প্রশান্তি দিচ্ছে, পৈশাচিক প্রশান্তি। মেয়েটা তার পিছে পিছে ঘুরে, অথচ সে পাত্তাই দেয় না। এ থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে? বিভা জড়বস্তুর মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে, অবাক লাগছে নিজের কাছে। সে তো কারোর সাথে তেমন কথা বলে না, তাহলে মাহাতিরের প্রতি এতটা ব্যাকুল কি করে হয়ে গেল? সে কি তবে ভালোবেসে ফেললো? কল্পনায় কিছুক্ষণ আগে গিয়ে বারবার মাহাতিরের বলা কথাগুলো কল্পনা করলো বিভা। অপমানিত বোধ হচ্ছে, নিজেকে ছোট লাগছে নিজের কাছে। সে কালো, এটা কি তার দোষ? ছোটবেলায় শ্রুতি ভীষণ মন খারাপ করতো তার কালো হওয়া নিয়ে, এমনকি এখনো করে। নিজেকে ছোট করে সে কালো বলে।
নিজেকে নিচু চোখে দেখে। অথচ বিভা, সে কখনো নিজের গায়ের রং নিয়ে অসন্তুষ্ট ছিল না, বরং সর্বদা সে শুকরিয়া আদায় করতো নিজের গড়ন নিয়ে। আজ প্রথমবার তার খারাপ লাগছে, মনে হচ্ছে সে ফর্সা হলেও পারত। বিভা হাসলো। কি বাচ্চাদের মতো চিন্তা করছে সে? উনি না হয় ওনার অপছন্দের একটি দিক বলেছে, তাই বলে মন খারাপ করতে হবে? যা সত্যি তা বলবে না? অবশ্যই বলবে। সে কালো তাই তাকে কালো বলেছে, এতে কষ্ট পাওয়ার কি আছে? লোকটা বড্ড খাপছাড়া, কখন রেগে থাকে কখন খুশি থাকে বোঝাই যায় না। কিছুক্ষণ রেগে কথা বলল, আবার কি সুন্দর যাওয়ার আগে তাকে খেতে যেতে বলল। বিভা তো ভেবেছিল সকালের মতো রাতেও রাগ করে খাবে না। একই চোখ থেকে কি গড়িয়ে পড়ছে? অশ্রু। সোফায় বসে আছে প্রভা প্রত্যাশা, উদ্দেশ্য নেটফ্লিক্সে মুভি দেখা, সেই সাথে মুড়ি খাওয়া। সামনে সোফাতেই আছেন তানহা, সামনে দুটো মেলামাইনের প্লেটে মাংস বেড়ে দিচ্ছেন। মেয়ে দুটো হয়েছে অকর্মার ঢেকি, একটা কাজ পর্যন্ত নিজে করে না, ক্লাস 10-এ পড়ে। এখন করবে না তো করবে কখন? মাংস দিয়ে মুড়ি খাবে তো নিজে বেড়ে খা, না তা করবে না। যদি বলে নিজে বেড়ে খা, উল্টো বলবে থাক এখন খাবো না, পরে খাবো। সে পরেটা আর আসে না, বাধ্য হয়ে সেই বেড়ে দিচ্ছেন। কলিং বেল বাজলো, পার্থিব ঢুকছে সদর দরজা দিয়ে। তানহার কি যেন মনে হলো, হঠাৎ ছুটে গেলেন পার্থিবের কাছে। মাকে এইভাবে ছুটে আসতে দেখে মসৃণ হাসলো পার্থিব। বাসায় ঢুকে মাকে দেখলে তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এইভাবে ছুটে আসলে যে, কিছু বলবে মা? হ্যাঁ রে বাবা, বলবো তো, তার আগে আয় একটু বস। না মা, আগে বলো তুমি যেভাবে আসলে, হয়তো জরুরি কিছু। আমি তাড়াতাড়ি এসেছি না রে। আচ্ছা বাবা শোন না, আমার না খুব চিন্তা হচ্ছে রে। নিজের কাজ সম্পর্কে নিজেই জ্ঞানহীন হয়ে পড়লেন তানহা। এইভাবে তার ছুটে আসা উচিত হয়নি। ছেলেটাকে বসিয়ে ধীরে সুস্থ বলা যেত। বলো মা, কি বলবে? বাবা, শ্রুতির সাথে একটু কথা বলিস তো বাবা। মেয়েটার মনটা বেজার হয়ে আছে, হয়তো বাড়ির কথা মনে পড়ছে। তুই একটু ওর সাথে মেশার চেষ্টা কর, বুঝলি? নিজের বাড়িঘর ছেড়ে অপরিচিত জায়গায় কতই আর ভালো লাগে বল। সকালবেলা মুখটা একটুকুন হয়েছিল, আমার বড্ড মায়া হলো জানিস। তুই একটু দেখ না বাবা। পার্থিবের মনটা ভালোবাসায় ছেয়ে গেল নিজের মায়ের এমন সরলতায়। তার মা কি একটু বেশি সরল? পার্থিব একটা কাজ করে বসলো, তানহার কপালে চুমু দিয়ে বলল, চিন্তা করো না, দেখছি তোমার বৌমার কি হলো। পার্থিব মিষ্টি হেসে চলে গেল। পার্থিবের কাজে তানহা মোটেও অবাক হলেন না। এটা পার্থিবের স্বভাব, সে তার ভালোবাসা প্রকাশ করতে ভালোবাসে। এর আগেও এমন ঘটনা অহরহ ঘটেছে। এমনকি তার নিজের কাছেও তার ছেলের ভালোবাসাগুলো ভালো লাগে। প্রত্যাশা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। সে পার্থিব প্রভার চেয়েও আলাদা, একটু রাগী। রাগী বলতে ছোট ছোট কারণেই সে রেগে যায়, যেমন এখন তার চোখে রাগের হালকা আভাস, তবুও তার মুখে প্রকাশ পাচ্ছে না। তবে মনে মনে সে ইতিমধ্যে শখানেক গালির দুটো শ্রুতিকে দিয়ে দিয়েছে। প্রত্যাশার একটা স্বভাব আছে, সে কল্পনা করে তার ভিতরে একটা ডায়েরি আছে, সে যা বলে তা সেই ডায়েরিতে লেখা হয়ে যায়। মনে মনে সে বলল, প্রত্যাশা কল্পনা করছে তার বলা কথাটা ধীরে ধীরে তার মনের ডায়েরির পাতায় লেখা হয়ে যাচ্ছে। ফেসবুকিং করছে মাহাতির। আজকাল ভালো লাগে না কিছুই। সে তো একাই ভালো ছিল, কি দরকার ছিল আর একটা মেয়ের জীবন নষ্ট করার? সে তার আব্বা আম্মাকে বলেও ছিল বিয়ে করালেও সে সংসার করবে না। আম্মা আব্বা তার কথার কোনো গুরুত্বই দেয়নি। আব্বা বলেছিল, যা হবে পরে দেখা যাবে। হলো তো এখন, বিয়ে করালো, সংসার, সেটা কি করাবে? যা ইচ্ছে হোক তার কি, সে সেটাই করবে যেটা সে চায়। মাহাথির। মাহাতির তাকালো, মেয়েটা কফি হাতে দাঁড়িয়ে আছে। মাহাতির লক্ষ্য করলো মেয়েটা অন্যদের তুলনায় খুব সুন্দর করে মাহাতির উচ্চারণ করে। তার আব্বা আম্মা বন্ধু বান্ধবদের তুলনায় নামটায় খানিকটা মায়া মিশিয়ে উচ্চারণ করে। অন্য সময় উচ্চারণ করে মাহাতির, অথচ সে মাহাতির নামটিকে খানিকটা সময় নিয়ে বড্ড যত্ন করে উচ্চারণ করে মাহাথির। মাঝের আকারটা হালকা শোনায়। বিভা কফি দিতে আসায় রাগ করলো না, কারণ সে নিজেই চেয়েছে। কফিতে চুমুক দিয়ে মাহাতির বলল, আমাকে মাহাথির বলে নিজেকে আমার আপনজনের তালিকায় ফেলার চেষ্টা করো না, লাভ হবে না। বিভা হাসি লোকটার পাগলামি দেখে। নাম নিয়ে কি কাহিনীটাই না করছে বেচারা। আচ্ছা, সে যতবার নাম তার উচ্চারণ করবে ততবারই কি মাহাথির তাকে নানান কথা শোনাবে? কিন্তু কেন? শুধুমাত্র কালো হওয়ার কারণে? বিভা আয়নার সামনে গেল। আয়নাটা ছোট, শুধু তার মুখ দেখা যাচ্ছে। মাহাথির আর অন্য কোনো দোষ ধরলে সে তার জান প্রাণ দিয়ে শুধরানোর চেষ্টা করত, কিন্তু গায়ের রং কি করে বদলাবে? বিভা ঠিক করলো সে মাহাতিরকে অনুধাবন করাবে কালো মানেই খারাপ মানুষ নয়, কালো মেয়েরাও পারফেক্ট বউ হতে পারে, অবশ্যই পারে। বিভা নিজের হাতের দিকে তাকালো, দাগ খুঁজতে চেষ্টা করলো, পেল না। শ্যামলা হাতে দাগ পড়ে না, তবে হাতটা এখনো খানিকটা জ্বলছে।
আজ সে তার হাত পাথর জাতীয় ছোট একটা টুকরো দিয়ে ইচ্ছে মতো ঘষেছে। যদি ফর্সা হয় সেই আশায়, সুন্দর হতে কে না চায়। বিছানার একপাশে কাঁধ হয়ে শুয়ে আছে শ্রুতি। হাত দুটো সামনে থাকায় তার নজর হাতের দিকে। হাতে তার সুন্দর দুটো চুড়ি, ছোট ছোট গোল গোল বৃত্ত দিয়ে বানানো পুরো চুড়িটা বউ চুড়ি। অথচ শ্রুতির মনে হচ্ছে চুড়ি দুটো ফর্সা কারোর হাতে থাকলে যতটা মানাতো তার হাতে একদমই মানাচ্ছে না। তবে তার চুড়ি দুটোর কারণে তার নিজের হাত নিজের কাছেই বউ লাগছে। আসলে চুড়ি দুটো তার ভীষণ পছন্দ হয়েছে। শ্রুতি জানে চুড়িটা পার্থিবী দিয়েছে। কয়েকদিন আগেই সে ঘুম থেকে উঠে সকালবেলা মুখ মোছার সময় চুড়ি দুটো নিজের হাতে দেখেছে। পার্থিবকে কিছু বলেনি শ্রুতি, অযথাই তর্ক হবে। মানুষটার সাথে তর্কে পেরে ওঠা মুশকিল। শ্রুতি, শরীর খারাপ লাগছে? বলার সাথে সাথে নিজের হাতটা এগিয়ে শ্রুতির কপালে ঠেকালো পার্থিব। গা হালকা গরম, তবে স্বাভাবিক তাপমাত্রা। তবুও জিজ্ঞেস করলো, আপনার কি গায়ে জ্বর? শ্রুতি উঠে বসলো, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার গা সবসময় এমনই থাকে, জ্বর না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার মাথার সাথে সাথে শরীরটাও সবসময় গরম হয়েই থাকে। হটে হটে হট স্কোয়ার, তার মানে গরম স্কোয়ার। শ্রুতির বুড়ো কুচকে চেয়ে রইল। পার্থিব হেসে দিয়ে শ্রুতির সামনে বসলো। সরল নির্লিপ্ত কণ্ঠে আদর মিশিয়ে বলল, সকালবেলা মন খারাপ কেন ছিল আপনার? কোনো সমস্যা? সমস্যা থাকলে আমায় বলতে পারেন। পার্থিবের কথা বুঝেও যেন বুঝলো না শ্রুতি। মন খারাপ তো তার প্রায় সবসময় থাকে। শ্রুতি না বুঝে বলল, মানে? মা বলল আপনার নাকি সকালবেলা মন খারাপ ছিল। আপনি নাকি মুখটা একদম ছোট্ট করে বসেছিলেন। আপনার মুখ দেখেই মা বুঝে ফেলেছে আপনার মন খারাপ। তাই তো আমি বাসায় ফেরার সাথে সাথেই আমাকে রুমে পাঠিয়ে দিল আপনার মন খারাপের কারণ শোনার জন্য। এবার বলুন তো কী কারণে আমার বউয়ের মনটা খারাপ? শ্রুতি চুপচাপ পার্থিবের দিক থেকে চোখ ফিরালো। পার্থিবের কথাটা ভুল। সে সকালবেলা মন খারাপ করেছিল না, রেগেছিল। আমিন সাহেবের সাথে কথা বলার কারণে সেই সময় তার রাগ ছিল আকাশচুম্বী। ঠিক সেই সময় তানহা তার পাশে বসে কিছু জিজ্ঞেস করছিল। সামনেই ছিল প্রত্যাশা। সে তানহাকে উত্তর তো দেয়নি, উল্টো ধমকের স্বরে কিছু বলে উঠে এসেছিল। রুমে এসে নিজের কাজের জন্য নিজেই ভীষণ অনুতপ্ত ছিল শ্রুতি। কিন্তু এই বাড়ি থেকে চলে যেতে হলে এভাবেই সবাইকে নিজের প্রতি বিষিয়ে তুলতে হবে। কিন্তু মা, তার তো উল্টো পার্থিবের কাছে নালিশ করা উচিত ছিল। কিন্তু সে আমার মন খারাপের কারণ জানতে চেয়েছে। আপনাকে কিছু প্রশ্ন করলে আপনি অন্য জগতে চলে যান কেন শ্রুতি? উত্তর কি অন্য জগতে আছে? শ্রুতি মাথা নিচু করে বসে আছে। পার্থিব বলল, বললেন না তো মন খারাপের কারণ? ভাইয়ের জন্য মন খারাপ ছিল আমার। কণ্ঠ কাঁপা শোনালো শ্রুতির। ভাইয়ের জন্য মন খারাপ নয়, তার এখন মন খারাপ তার এই মায়ের জন্য। এই মা হয়তো তাকে সত্যিই ভালোবাসে। এই যে তার মাথায় তেল দেওয়া, এটা তো তার এই মায়ের কি কাজ? শুধু তাই নয়, যত্ন করে তেল দিয়ে বেনিও পাকিয়ে দিয়েছে। এই সব তো তার নাটক নয়, ভালোবাসা। কিন্তু শ্রুতি তো এই ভালোবাসার যোগ্য নয়, বড্ড অযোগ্য পাত্রী। পার্থিব হেসে দিয়ে, শ্রুতি, আপনি পারফেক্ট একজন মানুষ, পারফেক্ট একজন মেয়ে, পারফেক্ট একজন বোন, পারফেক্ট একজন বাড়ির বউ। এইবার বলুন তো আপনি আমার জন্য পারফেক্ট বউ হবেন কবে? কোনোদিনও না। মাথা নিচু করে বলে ফেললো শ্রুতি। কথাটা সে মনে মনে বলতে চেয়েছিল, কিন্তু মুখ ফুসকে বেরিয়ে গেল। হবেন হবেন, আমার আদর্শ বউও হবেন। সেদিন অবশ্যই আসবে। আপনার মুখের আমার জন্য চিন্তা থাকবে, ভালোবাসা থাকবে। জানেন শ্রুতি, আমি স্বপ্ন দেখি আপনি একদিন আমাকে খুব 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 বেশি ভালোবাসবেন না? পার্থিবের আকুতি ভরা কণ্ঠে শ্রুতির বুকটা ধক করে উঠল। মানুষটা কেমন করে যেন কথা বলে, তার কথার মাঝে হারিয়ে যায় শ্রুতি। আচ্ছা, এই পরিবারের মানুষগুলো কি সত্যি আলাদা? পার্থিব সে কি আলাদা, নাকি কোনো একদিন পার্থিবও বদলে যাবে অন্যদের মতো? অন্যদিকে মুখ ফিরিয়ে নিল শ্রুতি। মানুষটার সামনে কেন যেন শ্রুতির নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। শ্রুতি তো এমন নয়, সে তো ছিল আর 5টা স্বাভাবিক মানুষের মতোই। ধীরে ধীরে কেমন করে যেন বদলে গেল সব। শ্রুতির কেন জানি পার্থিবের সামনে নিজেকে অসহায় লাগে। পার্থিবকে নিজের মনের সব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু শ্রুতি নিজের কঠোর খোলস থেকে বেরিয়ে আসতে পারে না। আসলে বেরিয়ে আসে না, কারণ সে জানে পৃথিবীতে সবাই এক, স্বার্থপর, লোভী, অকৃতজ্ঞ। আচ্ছা, পৃথিবীতে একটাও খারাপ মানুষ না থাকলে পৃথিবীটা কেমন হতো? পেরিয়ে গেছে 7 দিন, কেমন যেন চোখের পলকে পেরিয়ে গেল। শ্রুতি বসে আছে। চোখের চাঞ্চল্যতা দেখেই বোঝা যাচ্ছে কারো অপেক্ষায় আছে সে। আজ সকালে সে বসেছিল ছাদে, রোদের মধ্যে। তখনই পার্থিবের আগমন। এসেই বলা শুরু করলো, শ্রুতি, আপনার মনটা কি সবসময় খারাপই থাকে? একটা সময়ও আমি আপনাকে হাসতে দেখি না, কিন্তু কেন?
মাঝে মধ্যে তো একটু হাসতেও পারেন, তাই না? শ্রুতি তাকালো, কিছু বলল না। এমনিতেও পার্থিব শ্রুতির উত্তরের আশা করে না। পার্থিব শ্রুতির আরেকটা নাম দিয়ে দিল, বোবা বউ। ছোটবেলায় থাকতে রাতে তাকে প্রচুর বোবা ভূতে ধরত, শরীরে কেমন চেপে বসত, অসার অসার লাগতো শরীর। তখন বিভিন্ন সূরা আয়াতুল কুরসি পড়ে ভূত ছাড়াতে হতো। ভাবলেই কেমন গা শিউরে ওঠে। যদিও পার্থিব ভূতে ভয় পায় না, তবে তার বোবা ভূত ব্যাপারটা হজম হয় না ঠিক। আর এখন সেই বোবাই তার বউকে ধরেছে। আচ্ছা, আয়াতুল কুরসি পড়ে ফু দিলে কি তার বউ বোবা থেকে নিস্তার পাবে? কে জানে। যত সব আজগুবি চিন্তা ভাবনা। হঠাৎ করে পার্থিব বলল, শ্রুতি, আপনি তো আমার জন্য কখনো অপেক্ষা করেন না, আজকে করবেন? দেখবেন আজকে আমি আপনাকে চমকে দিব। শ্রুতির কি হলো সে জানে না। পার্থিবকে দেখে মায়া হলো। ছেলেটা কেমন যেন। কই, শ্রুতি তো ভালো করে কথাও বলে না, অথচ সে কেমন করে একা একাই কথা বলে। শ্রুতির মন ভালো করতে চেষ্টা করে। মলিন হাসল শ্রুতি, বলল, আমি আপনার জন্য অপেক্ষা করব। ছোট্ট একটা কথায় সে পার্থিব কি পরিমাণ খুশি হলো তা হয়তো কেউ জানবে না। পার্থিব আচমকা একটা কাজ করে বসলো। শ্রুতি অবাক হয়ে পার্থিবের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। পার্থিব তার ঠোঁটের হাসি বজায় রেখেই দরজার কাছে যাচ্ছে। পার্থিবের পিঠের দিকে বসে থাকা সত্ত্বেও শ্রুতি ঘাড় বাঁকা করে পার্থিবের হাসি মুখ দেখার চেষ্টা করছে। পার্থিব চলে গেছে। শ্রুতি নিজের হাতের দিকে তাকালো। পার্থিবের ঠোঁটের ছোঁয়া যেন হাতে এখনো লেগে আছে। শ্রুতি অনুভব করতে পারছে, মনে হচ্ছে এই তো হাতের এইখানে ঠোঁটের ছাপ। শ্রুতির ঘোর কাটলো। অন্যদিন রেগে থাকে, অথচ আজকে সকাল থেকেই তার মনটা খারাপ। দুপুরবেলা দাদিকে কল দিল। হামিম কথা বলেনি তার সাথে, সেখানে তো মন খারাপ হলেই, সাথে যখন সন্ধ্যাবেলা বিভাগে কল দিয়েও পেল না, তখন আরো মন খারাপ হলো। অন্যদিন 8টা সাড়ে 8টায় চলে আসে, আজকে 9টা 10 বাজে, এখনো এলো না। শ্রুতি আজকে পার্থিবের জন্য শরবত বানিয়ে অপেক্ষা করছে। অপেক্ষা যেহেতু করবে, ভালোভাবেই না হয় করুক। কলিং বেল বাজলো। শ্রুতি সুন্দর মতো উঠে রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে শরবত নিয়ে এসে নিজের রুমের টেবিলে রাখলো। এতক্ষণে কেউ না কেউ দরজা খুলছে। হালকা চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। শ্রুতি সেদিকে নিজের খেয়াল দিল না। এই বাড়িতে চিৎকার চেঁচামেচি নিত্যদিনই হয়, সারাদিন হই হুল্লোড় লেগে থাকে বইকি। শ্রুতি! শ্রুতি পার্থিবের গলা পেয়ে পেছনে ঘুরল। এতক্ষণে সে নিজের রুমে ছিল। পার্থিবকে দেখে সে মলিন হাসলো। শরবতের গ্লাস এগিয়ে দিল। পার্থিবের মাঝে হঠাৎ করে উৎফুল্লতা দেখা দিল। সে শরবতের গ্লাস শ্রুতির হাত থেকে নিয়ে রাখতে রাখতে বলল, শ্রুতি, শরবত রাখুন, আমার সাথে আসুন। আপনার চমকে যাওয়া এখনো পাওনা আছেন। মনক্ষুণ্ণ হয়েও হলো না শ্রুতির। শুধু ভাবলো শরবতটা খেয়ে যেতে পারত। যাই হোক, এই সামান্য ব্যাপারে মন খারাপ করার কিছু নেই। শ্রুতি আমলে নিল না। পার্থিব শ্রুতির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রুম থেকে বের হওয়া মাত্রই পার্থিব শ্রুতির পিছনে গিয়ে নিজের 2 হাতের মাধ্যমে চোখ বেঁধে দিল। ধীরে ধীরে একগুচ্ছে শ্রুতি। সবার কথা কানে আসছে, কিন্তু সে বুঝতে পারছে না। পার্থিব থেমে গেল শ্রুতিকে নিয়ে। অগত্যা শ্রুতিকেও থামাতে হলো। মোলায়েম কণ্ঠে পার্থিব বলল, দেখুন তো এটা কে? শ্রুতি চোখ মেলল। চোখ মেলা মাত্রই যেন চমকে উঠে 2 পা পিছিয়ে গেল। তার সামনের সোফাতেই হামিম বসে আছে। শ্রুতি একবার পার্থিব একবার হামিমের দিকে তাকাচ্ছে। ঠিক দেখছে তো? হ্যাঁ, ঠিকই তো। তার সামনেই হুইল চেয়ারে হামিম বসা। না, বসা নাই, মাথাটা হেলে পড়ছে। এর মানে ঘুমানো বা অজ্ঞান। অজ্ঞান কেন হবে? শ্রুতি তাকিতুকি করছে চারিদিকে। কি হচ্ছে মাথায় ঢুকছে না। মাথাটা কেমন হঠাৎ ফাঁকা হয়ে গেল। ও এখানে কি করছে? কি আবার করবে, বোনের বাড়িতে এসেছে। শ্রুতি ভুরু কুচকে তাকালো। সামনে তাকিয়ে দেখলো তার শ্বশুর পরিবারের সবাই মোটামুটি উপস্থিত আছে। তাদের কোনো প্রশ্ন না দেখে শ্রুতির কপালে ভাঁজ দৃঢ় হলো। বুঝলো হয়তো তারা আগে থেকেই জানতো পার্থিব এমন কিছু করবে। কিন্তু এসবের মানে কি? চাচি শাশুড়ি শ্রুতিকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নতুন বউ, কিন্তু তোমাদের বিয়ে পাকাপাকির সময় তো তোমার বাবা বলেছিলেন তোমরা 2 বোন, তাহলে? শ্রুতি চাচি শাশুড়ির কথা অর্ধেক বুঝিয়ে অস্বস্তিতে পড়ে গেল। মাথা নিচু করে মেঝেতে তাকিতুকি করতে লাগলো। পার্থিব বলল, চাচি আম্মু, তুমি ভুল বুঝছো। আমার শ্বশুর বাবা কিন্তু বলেছিল যে তার ছেলে আছে, কিন্তু অসুস্থ ছিল বলে সামনে আনেনি। ভুলে গেছো? রুমা বেগম ভুরু কুচকালেন। পার্থিবের কথা অনুযায়ী মনে করতে চেষ্টা করলো, পারল না। তবে কি সে কানে কম শোনা শুরু করেছে? কি ভয়াবহ ব্যাপার। শ্রুতি, বাইকে ঘরে নিয়ে যাও, ও তোমাদের ফ্ল্যাটেই থাকুক, কেমন? তানহা জিজ্ঞেস করলেন। শ্রুতি হাসলো। সব ছেলেরা মাত্রই বাড়ি ফিরল, তবে আসাদুজ্জামান এখনো ফিরেনি। সবাই ধীরে ধীরে নিজেদের ফ্ল্যাটের দিকে চলে গেল। পরে এসে দেখা করা যাবে। যাওয়ার আগে তানহা বলে গেলেন নিচে চলে যেতে। নাস্তা বানিয়েছেন, সবাই একসাথে যেন খায়। এইসবের মানে কি পার্থিব? আপনি এটা কি করছেন? আপনি জানেন আমার ভাই এখানে কেন? পার্থিব তাকিয়ে আছে শ্রুতির দিকে।
কিছুক্ষণ আগেই হামিমকে পাশের রুমে শুয়ে দিয়ে এসেছে। এরপর নিজে অফিসের কাপড় পাল্টে ফ্রেশ হয়ে শ্রুতির সামনে এসে বসেছে। সে জানে শ্রুতি যে তাণ্ডব নাচ শুরু করবে, তাই আগে থেকেই সবকিছুর পরিকল্পনা করা ছিল। আপনাকে কিছু জিজ্ঞেস করছি আমি পার্থিব। আপনার মুখে আমার নামটা ভীষণ সুন্দর শোনায়। আপনি অনেক ক্ষোভ নিয়ে আমাকে ডাকেন, শুনতে ভালো লাগে। শ্রুতি তাকিয়ে রইল রাগে, উত্তেজনায় তার হাত পা কাঁপছে। যখন থেকে সে বুঝেছে যে যা ঘটছে সব বাস্তব, তখন থেকেই তার মাথা খারাপ। শ্রুতি শীতল স্বরে বলল, আমার ভাই এখানে কেন? বোনের বাসায় আসতে পারে না? আমাকে জানাননি কেন? সারপ্রাইজ ছিল, বলেছিলাম না। গত 1 সপ্তাহ ধরে আপনাকে মুড অফ দেখতে দেখতে আমি বিরক্ত। আর কত? আচমকা চিৎকার করে উঠল শ্রুতি। আমি মরে যাই না কেন, আপনার কি? পার্থিব দরজার দিকে তাকালো। সে আসল দরজা বন্ধ তো করেছে, বেডরুমের দরজাও বন্ধ করে বসেছে। ফ্ল্যাটের বাইরে থেকে কি চিৎকার শোনা যাচ্ছে? পার্থিব উঠে দাঁড়ালো, বলল, শান্তি শান্তি শান্তি। আসুন বসে কথা বলি। হাত ধরে খাটে বসালো। বলুন, কি জানতে চান? হামিমকে ওই বাসা থেকে আসতে দিল, আর আপনার পরিবার কোনো প্রশ্ন করলো না কেন? কি আশ্চর্য, গাধার মতো কথা বলছেন শ্রুতি। বোনের বাড়িতে ভাই আসতে পারে না, আর আপনার বাবা আমার কথা ফেলেন না, আমি যা বুঝেছি। আর আপনার পরিবার? আপনার কি? এটা আপনারও পরিবার হয়েছে গত 2 সপ্তাহ আগে, আর তাদের সব বলেই রেখেছিলাম। তারা সবাই ভীষণ খুশি। হামিমকে কতদিনের জন্য আনলেন? ফিরবে কবেও? শ্রুতির কথায় পার্থিব বিরক্ত হলো। আপনি এমনভাবে কথা বলছেন যেন হামিম আমার কেউ না, ছোট ভাইয়ের মতো আমারও। আমার বড় বোনের ভীষণ শখ ছিল, তাই বিভা আপাকে নিজের বড় বোন মনে করি। আমার কাছে সে অতি সম্মানের, ঠিক একইভাবে হামিও আমার কাছে অতি স্নেহের। আর আমার স্নেহ সম্পর্কে আপনি ধারণাও করতে পারছেন না। সত্যি ধারণা করতে পারছি না, তবে আপনি যে দয়া করছেন তা বুঝতে পারছি। পার্থিব উঠে দাঁড়ালো। আপনি বড্ড বাজে কথা বলেন। বাজে কথা থেকে দূরে থাকা স্বাস্থ্যের পক্ষে ভালো। আর যদি দূরে না থাকেন তাহলে শাসন করা শুরু করতে হবে। নিচে আসুন, আম্মা যেতে বলেছে। শ্রুতি যেন পার্থিবের কথা শুনতেই পেল না, কণ্ঠে খুব মিশিয়ে বলল, আপনি আমাকে শাসন করবেন? যদি ভালোবাসতে পারি তবে শাসনও করতে পারবো, দোষ কোথায়? গৃহিণী শব্দটা নিয়ে মানুষের কত তুচ্ছ তাচ্ছিলতা, অথচ এই ঘরে গৃহিণী না থাকলেই যেন ঘরটা মৃত মনে হয়। যারা গৃহিণীদের সম্মান দেয় না তারা মূলত জানেই না গৃহিণী অর্থ কি। গৃহিণী শব্দের পিছনে খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে এর সত্য। গৃহিণী শব্দের অর্থ গৃহের রানী। হ্যাঁ, গৃহের রানী। এই যেমন মীর আলয় এর রানী তানহা বেগম এবং রুমা বেগম বাড়ির 2 বউ, 2 অতি সাধারণ নারী, অথচ তাদের সাধারণত্বের মাঝেই অসাধারণত্ব যেন ঠিকরে ঠিকরে বেরিয়ে আসে। পার্থিব নিজের মা চাচিকে দেখছে আর মনে মনে ভাবছে কথাগুলো। ভাবতে ভাবতেই বাজার নিয়ে চাচি আম্মুর হাতে দিয়ে দিল, বলল, চাচি আম্মু সব চেক করে নাও, দেখো ঠিক আছে কিনা, নয়তো আবার যেতে হবে। পার্থিবের চাচি রুমা বাজার হাতে নিল, মুখে হাসি এনে বলল, দেখতে হবে না, তুই তো আর নিয়াজ মীর কিংবা হেমেল মীর না যে বলবো একটা আনবি আরেকটা। তুই আমার ওয়াহাব মীর, আমার ওয়াহাব। আমি জানি আমি যা যা বলেছি সবই নিয়ে আসছিস। বলেই হাসল রুমা। পার্থিব মুস্কি হেসে পেছনে তাকাতেই দেখল হিমেল মুখ কাচুমাচু করে 2 হাত দুদিকে নিয়ে নিল, যার অর্থ আমি আবার কি করলাম? পার্থিব এবার শব্দ করে হেসে দিল। তার মা যেমন সহজ সরল শান্ত, তার চাচি ঠিক তার উল্টো। চিৎকার চেঁচামেচি করা তার প্রিয় কাজ। সবচেয়ে প্রিয় কাজ বোধহয় তার চাচু নিয়াজ মীর এবং তার ছেলে হিমেল মীরকে নিয়ে বদনাম করা। পার্থিব সোফার দিকে তাকিয়ে দেখলো মুখটা কাচুমাচু করে শ্রুতি বসে আছে। নিঃশ্বাস ফেলল পার্থিব। আজকে বাসায় ছোটখাটো আরেক অনুষ্ঠান বলা যায়, কারণ আজকে বিভা মাহাতিরকে স্পেশালভাবে দাওয়াত করা হয়েছে। সাথে শ্রুতির বাড়ির সবাইও আমন্ত্রিত। বিভা আসবে জেনেও শ্রুতির মন খারাপ, নাকি এই মেয়ের মুখই এমন পার্থিব ভেবে পায় না। আসাদ আজ বাড়িতেই আছেন, মেহমান আসবে বলে রয়ে গেছেন। বসে বসে চা খাচ্ছেন আর সামনের সোফায় বসা তার 2 পুত্রবধূদের দিকে তাকিয়ে আছেন। তার সামনে শ্রুতি বসে আছে আর তার পাশে হিয়া বকবক করছে। আসাদের মনে একটু সংশয় কাজ করছে। এই মীর আলাই তার বাবার অনেক শখের নিবাস। এই বাড়ির প্রতিটি ইট কণা প্রতি মুহূর্তে ভালোবাসা অভিমান শাসনের সাক্ষী দেয়। তার বাবার শখ ছিল মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবার একটে রাখা, ভাগ না হওয়া। তার বাবা মারা গেছেন 12 অথবা 13 বছর হয়ে আসে।
এখনো পরিবারে ভাঙন ধরেনি, এক আছে। আসাদ নিজেও তার পরিবারের প্রতিহিংসার আঁচ লাগতে দেননি। ঝগড়া রাগারাগি সবই হয়, আবার মিটেও যায়। পরিবারের বউগুলো হয়েছে তেমন। প্রথমে তার বউ তানহা, তার ভাইয়ের বউ রুমা, এরপরে লোহিয়া, আর এখন সর্বশেষ শ্রুতি। সবাই তো পরিবারের অংশ হয়ে উঠেছে, কিন্তু শ্রুতি, সে কি পেরেছে? শ্রুতি মেয়েটা এমন গম্ভীর শান্ত কেন? নিজেকে কেমন গুটিয়ে রাখে? তার পুত্রবধূর কি এই পরিবারে অসুবিধা হচ্ছে? মেয়েটা কি পরিবারের সাথে মানিয়ে নিতে পারছে না? পার্থিবের সাথে আলাদা করে কথা বলতে হবে ভেবেই চায় আর এক চুমুক বসালেন আসাদ। এত এত মানুষের সামনে বসে ভীষণ অস্বস্তি বোধ করছে মাহাতির। তার মানুষ পছন্দ না, তাই সবসময় লোক সমাগম এড়িয়ে চলে। অথচ বিয়ের পর থেকেই তাকে এমন সমাগমের মধ্যে উপস্থিত করা হচ্ছে, বলা যায় উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে। এদের আবার দাওয়াত দিতে হবে কেন? আজব। দিয়েছে ভালো কথা, তাকে ফোন দিত, একদম সাফ সাফ না করে দিত। ফোন দিয়েছে তার আম্মাকে। এখন তার আম্মা গ্রাম থেকে তাকে কঠিনভাবে আদেশ দিয়ে দিল এখানে আসার জন্য। তাই পরে যখন তাকে ফোনে আমন্ত্রণ করা হলো, তখন সে নিরুপায় হয়ে আসতে বাধ্য হলো। মাহাতির তাকিয়ে দেখলো বিভা, শ্রুতি, হামিম একসাথে বসে আছে। আরো বিরক্ত বোধ করলো। মাহাতির এই মেয়েটাকে সহ্য করতে পারে না, কিন্তু কেন? বিরক্ত হয়ে মাহাতির নিচের দিকে তাকিয়ে রইল। পার্থিব সবটাই লক্ষ্য করলো মাহাতিরের বিরক্তি। বিরক্তি কি এখানে আসার জন্য নাকি অন্য কোনো কারণে ধরতে পারল না। পার্থিব ঘড়ির দিকে তাকালো। আজ শুক্রবারে জুম্মার পরপরই সবাই চলে এসেছিল। এরপর খাওয়া দাওয়া হলো। এখন সবাই বসে কথাবার্তা বলছে। এর মাঝেই তানহা রুমা একসাথে এগিয়ে এলো নাস্তার প্লেট নিয়ে। বিশেষভাবে মাহাতিরকে নাস্তা করতে বলল। মাহাতির ইতস্তত ভাব পাশে রেখে বলল, আন্টি আপনারও বসুন, একসাথে নাস্তা করি। আঙ্কেল নিন। বলেই আসাদ এরপর নিয়াজের দিকে প্লেট বাড়িয়ে দিল মাহাতির। রুমা বসলেন, হাত ধরে তানহাকেও বসালেন। এরপর মাহাতির উদ্দেশ্য বললেন, বাবা, ফলগুলো কোন দোকান থেকে এনেছো? আপেলগুলো তো অনেক মিষ্টি। আমি তো কেটে খেয়েছি, অনেক রস আছে ফলে। জানো তো, আমার ছেলে হিমেল, সে একদমই ফল কিনতে পারে না। এবার কি হলো শুনো, তরমুজ নিয়ে এলো ইয়া বড় একটা দেখে। আমি তো খুশি মনে কাটতে বসলাম, কেটে দেখি সাদা ফক ফকা। রুমার কথা শুনে পাশের সোফায় বসে থাকা পুরুষের দিকে তাকালো। মায়ের কথার মাহাতিরের দৃষ্টিতে হিমেল কি বলবে ভেবে পেল না। ওদিকে প্রভাব প্রত্যাশা হাসা শুরু করে দিয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হিমেল বলল, এক কাহিনী আর কতজনকে শোনাবে বলো তো? এরপর তো তোমাকে একদম লাল টকটকে তরমুজ খাওয়ালাম, তাও সেই বদলামি করছো। রুমা ধমক দিলেন, তুমি চুপ থাকো। বাবা মাহাব, সত্যি তোমার কেনার হাত বেশ ভালো। পাশ থেকে তানহা বললেন, হ্যাঁ, মিষ্টিগুলো ও খুব সুন্দর, দেখতে খেতে দুভাবেই দারুণ। এমন প্রশংসায় মাহাতির অবাক হলো বইকি। তার অবাক হওয়ার কারণ সে ভেবেছিল তাকে লজ্জিত করা হবে তার আনা ফল মিষ্টি নিয়ে। মাহাতির জানতো না এই পরিবারে এত মানুষ সাথে এত বেশি সম্ভ্রান্ত। মানুষের তুলনায় নিতান্তই অনেক স্বল্প ফল মিষ্টি এনেছে সে নিজের সামর্থ্য অনুযায়ী। বাসায় ঢুকে মানুষজন দেখে ভেবেছিল আবার বাইরে যাবে কিনা আরও কেনার জন্য, কিন্তু শেষমেশ যাওয়া হয়নি। মনে মনে ভয় লাগছিল যে কেউ হয়তো কথা শোনাবেই তাকে, আজ থেকে অপমানিত হয়ে ফিরতে হবে। তবে এমন না হতেই কিছুটা অবাক হলো, সাথে প্রশংসার কারণে ভালো লাগাও কাজ করলো। তবে তা একদম সীমিত পরিমাণে। খুশির পরে দুঃখের মুহূর্তে এসেই যায়, হয় কম না হয় বেশি। সন্ধ্যা 7:45। আমিন শিকদার তার পরিবার নিয়ে আগে বেরিয়ে পড়েছিলেন কিছু কাজ থাকায়। এখন পালা বিভা মাহাতিরের। যদিও ওরা আগেই বের হতো, কিন্তু সবার জোড়াজুড়িতে পারেনি। অবশ্য সবাই এখনো বলছে আজকের রাতটা থেকে যেতে, কিন্তু মাহাতির বুঝিয়ে বলেছে যে থাকতে পারবে না। তার সাধারণ একটা চাকরি, এখানে থাকলে অফিসে যেতে পারবে না, এতে করে ঝামেলা হবে পরে। এরপর আর কেউ জোড়াজুড়ি করেনি। বিভা শ্রুতিকে নিয়ে বারান্দায় এলো। বিভা শান্ত কণ্ঠে বলল, শ্রুতি, আসি। বলেই মিষ্টি হাসলো। শ্রুতি অবাক হয়ে তাকিয়ে রইল। তার আপা এত আদুরে কেন? তার আপার মুখে এত মায়া কেন? পৃথিবীর সব মায়া কি তার সামনে দাঁড়ানো মেয়েটার মুখে আল্লাহ দিয়ে দিয়েছে? শ্রুতি নীরব কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুই ভালো আছিস তো আপা? ওই লোকটা ভালো, তোর সাথে খারাপ ব্যবহার করে? জানিস, ওনাকে আম্মু নাকি অনেক পছন্দ করতেন। ওনার আম্মু আর আমাদের আম্মু ফ্রেন্ড ছিল, দাদি আম্মু বলেছে আমাকে। হ্যাঁ, উনি ভীষণ ভালো। তুই নিশ্চিন্তে থাক, নিজের আর হামিমের খেয়াল রাখিস। হামিম আপাতত কিছুদিন তোর কাছে থাকুক, এরপর ওকে আমার বাসায় নিয়ে রাখবো। মিস্টার শিকদারের বাড়িতে আর থাকতে দেব না আমার ভাইকে। আচ্ছা আপা, তুই যেটা ভালো মনে করিস। আর আমি এমনিতেও চাই না ভাই এখানে থাকুক। কেন, কেউ কিছু বলেছে? না, সবাই তো ভালো মানুষের অভিনয় করে। আর
উনি তো আরেক অভিনেতা। আমার মনে হয় উনি আমাকে দয়া দেখাচ্ছে, কিন্তু আমার কারোর দয়া চাই না। শ্রুতি, তার মানে তুই সত্যি সত্যি বিয়েটা মানিসনি? না, মানি না, ডিভোর্স দিব। এই পরিবার ছেড়ে চলে যাব, কোনো স্বামী লাগবে না আমার। এসব কি কথা? সবাই এক না বোন, বোঝার চেষ্টা কর। প্রথমে রাগী স্বরে বললেও পরে শান্ত হয়ে বোঝানোর চেষ্টা করলো বিভা। সবাই একই আপা, তুমি বোঝার চেষ্টা করো আর নিজের সরলতা কমাও। তুমি অতিরিক্ত শান্ত, যা আমার মোটেও পছন্দ না। তুমি ভালো বলেই সবাইকে ভালো ভাবো, তুমি তেমনি ওদেরও ভাবছো। আমি এখন নতুন, তাই হয়তো ভালো মানুষই করছে সবাই। কিছুদিন যাক, ঠিকই সবার আসল রূপ বেরিয়ে আসবে। শ্রুতি রেগে গেলে উত্তেজিত হয়ে বিভাকে তুমি করে ডাকে। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। বিভা শ্রুতির কপালে আবারও চুমু দিল, ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিল। শ্রুতি, এই পৃথিবীটা ভয়ঙ্কর অদ্ভুত। এই পৃথিবীতে এমন কিছু নেই যা নেই, সব আছে। এই পৃথিবীর বুকে যদি একদম নিষ্পাপ বাবা থাকে, তবে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট বাবাও আছে। এই পৃথিবীর বুকে যদি কোনো পবিত্র স্বামী থেকে থাকে, এই পৃথিবীর বুকে তবে সবচেয়ে নোংরা স্বামীও আছে। এই পৃথিবীর কাজেই মানুষকে অবাক করে দেয়া। কেউ কেউ সবচেয়ে ভালো মানুষ দেখে, অবাক হয়, কেউ বা খারাপ। ভালো খারাপ মিলিয়েই তো পৃথিবী, ভালো খারাপ মিলিয়েই একটা সামঞ্জস্যতা নিয়েই তো পৃথিবী চলে। বল, যদি শুধু খারাপই থাকতো তবে তো পৃথিবী সেই কবে ধ্বংস হয়ে যেত। এতক্ষণ মিশে যা বুঝলাম, এনারা ভীষণ ভালো মানুষ। তুই এনাদের কষ্ট দিস না বোন, সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবনটা কাটা। আমাদের শৈশব কৈশোরটা নষ্ট ছিল, এর মানে এই না আমাদের পুরো জীবনটাই নষ্ট হবে। জীবনকে সুযোগ দিতে হয়, আমি দিয়েছি, তুইও দিবি, দিতেই হবে। শ্রুতি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বিভা শ্রুতির হাত ধরে বাইরে নিয়ে এলো, শেষবারের মতো হামিমের সাথে দেখা করলো। এরপর বিভা মাহাতির বিদায় নিয়ে চলে গেল। শ্রুতি তাকিয়ে দেখলো পার্থিব হামিমকে মালটা খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু হামিম মুখে দিতে নারাজ। শ্রুতি ভুরু কুচকে এগিয়ে গেল। বারান্দায় বসে জীবনের হিসাব করছে মাহাতির। জীবন কত অদ্ভুত। এই তো কিছুদিন আগে সে এই বাড়িতে একা থাকতো, অফিস থেকে ফিরে রান্না করে খেত, কিংবা কখনো বাইরে খেয়ে আসতো, কখনো বা না খেয়েই ঘুমিয়ে পড়তো। তার দেখাশোনার মতো কেউই ছিল না। তার আম্মা প্রতিনিয়তই ফোন তো করতো, তবুও কাছে থেকে দেখাশোনা আর ফোনে খোঁজখবর নেওয়ার মধ্যে বিস্তর তফাৎ। আর এখন সারা ঘর জুড়ে বিভা নামক কুৎসিত মেয়েটা ঘোরাঘুরি করে। কত দ্রুত জীবন বদলে যায়, ভেবেই অবাক লাগে। মাহাতির ফোন বের করলো। ফোনে আম্মা আব্বার ছবির দিকে নির্নিমেষ চেয়ে রইল। এই দুজন মানুষকে সে অসম্ভব ভালোবাসে, অসম্ভব। মাঝে মধ্যে আম্মার ওপর রাগ হয় যে বিয়েটা কেন করালো, আবার মনে হয় করিয়েছে তো করিয়েছে। তার আম্মা খুশি, আম্মার খুশিতে সেও খুশি, ভেবেই ক্রুর হাসলো। যার অর্থ মাঝখানে বিভা নামক মেয়ের জীবনে কি হলো তাতে তার কিচ্ছু যায় আসে না। রাত 12:20, যথেষ্ট রাত, তবুও বিভার চোখে ঘুম নেই। অচেনা অজানা এক শূন্যতা গ্রাস করে নিয়েছে নিজের মনকে। পাশে তাকিয়ে দেখলো মাহাতির কপালে বাম হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। মাহাতিরের নেওয়া গভীর নিঃশ্বাসে বুঝিয়ে দিচ্ছে কত গভীর তার ঘুম। বিভা উঠে বসলো। কমলা রঙের ড্রিম লাইট জ্বালানো। ড্রিম লাইট অফ করে রুমের লাইট জ্বালিয়ে নিল। হঠাৎ আলো জ্বালায় চোখ আপনা আপনি কুচকে গেল বিভার। ধীরে পায়ে হেঁটে খাটের নিচে থেকে তার আনা ব্যাগ বের করে নিল। জামা কাপড় যদিও আলমারিতে রেখেছে, তবুও ব্যাগে কিছু জামা কাপড় আছে। ব্যাগ থেকে কাঙ্ক্ষিত বস্তুটি বের করে ব্যাগটি আগের জায়গায় রেখে দিল। ডায়েরির উপর লেখা তাহিরার খুশি। ভীষণ পুরনো ডায়েরি, কোনায় সাল লেখা 19। সালটা বোঝা যাচ্ছে না, পুরনো হয় তাহিরা নামটা তাহিবা হয়ে গেছে। রয়ের নিচের ফোটার অস্তিত্ব বিলীন। বিভা ডায়েরিটা প্রথম পাতা খুলল। ভীষণ পুরনো একটা ছবি, মায়ের হাসি মুখ। বুকের মধ্যে হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব হলো। এই মানুষটা পৃথিবীতে নেই, আর আসবে না। এইভাবে হাসবে না, মাথায় হাত রাখবে না, কেমন না? এমন আজব কেন এই দুনিয়া? মহান আল্লাহ এত কঠিন নিয়ম না বানালেও পারত না। মায়ের স্কুল জীবন থেকে শুরু করে সব লেখা। কিছু পাতা উল্টানোর পরপরই মায়ের ইন্টারে পড়া জীবনে চলে গেল, যেখানে আমিন শিকদারের সাথে প্রথম পরিচিতি থেকে শুরু করে কত অনুভূতি লেখা। হঠাৎ করে মনটা বিষিয়ে উঠল বিভার। মনে পড়ে গেল কিছু বিষাক্ত স্মৃতি। হামিম হওয়ার সময় মা মারা যান। হামিমের 8 বছর। 8 বছর আগের কিছু স্মৃতি ভেসে উঠল বিভার মানসপটে। ঠাস করে বন্ধ করে দিল ডায়েরিটা। এরপর ডায়েরিটা রেখে দিল টেবিলে কিছু বই খাতার নিচে। লাইট বন্ধ করে বিছানায় বসলো বিভা। একবার মাহাতিরের দিকে তাকালো। এখন কপালে হাত নেই, সুন্দরভাবে মুখটা দেখা যাচ্ছে। শ্যামবর্ণের মানুষটার মুখ দেখে বিভা আওড়ালো। পৃথিবীতে ভালোবাসা না থাকলেও পারত। শ্রুতি বসে আছে হামিমের রুমে। এই বাড়ির হালচাল একটু অদ্ভুত, কিছুটা আজব। 11 তলার বিল্ডিং। প্রথম তলায় নিজস্ব গাড়ি রাখার বিশাল বড় জায়গা। দ্বিতীয় তলায় ড্রয়িং, ডাইনিং, রান্নাঘর, যেখানে সবাই সকালবেলা
বিকেলবেলা রাত্রিবেলা মিলিত হয় এবং একসাথে খাবার গ্রহণ করে। তৃতীয় তলায় বাবা মা প্রভা প্রত্যাশা থাকে। চতুর্থ তলায় চাচু চাচি আম্মু হিমেল হিয়া থাকে। সবশেষে পঞ্চম তলায় পার্থিব শ্রুতির ঘর, যেখানে বর্তমানে তাদের ফ্ল্যাটে হামিমও থাকে। যদি প্রভা প্রত্যাশা না থাকতো তবে হয়তো বাবা মার সাথে তারা তৃতীয় তলায় থাকতো, যেমনটা হিমেল ভাইয়া হিয়া ভাবি থাকে। আচ্ছা, এমন করার কারণ কি? এমন আজবভাবে কোনো পরিবার থাকে নাকি? প্রতি তলাতে একটা করে ফ্ল্যাট, যেখানে সব আছে রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং, ডাইনিং, 3টা বড় বড় বেড সাথে এক্সট্রা রুম, যেটা কে যে ভাবে সাজাবে সাজাতে পারে। শৌখিন আসবাবে ভরপুর ঘর, আসল দরজা দুটো করে, যে কোনো দরজা দিয়ে ঢুকেই পুরো ফ্ল্যাট ঘোরা যায়। সবচেয়ে আজব বিষয়, 6ষ্ঠ থেকে 10ম তলা ফাঁকা, সেগুলো নাকি গেস্ট রুম। 11 তলায় ছাদ। এমনটাই বিকেলবেলা বলছিল প্রভা। প্রভা মেয়েটার সাথে পার্থিবের অনেক মিল, দুজনের প্রাণখোলাভাবে কথা বলে। শ্রুতি একবার ভাবল ধমক দিয়ে উঠিয়ে দিবে, কিন্তু দিল না। মেয়েটা কি সুন্দর আগ্রহ নিয়ে কথা বলছিল, সেখানে ধমক দিতে ইচ্ছে হলো না। শ্রুতি উঠে দাঁড়ালো। হামিমের রুমে লাইট জ্বালানোই থাকে, অন্ধকার ভয় পায়। দরজা খোলা রেখে যাওয়ার সময় চোখ পড়ল খাতায়, যেখানে সুন্দর একটি ছবি আঁকা। সোফার মধ্যে দুজন নারী বসে হাসছে, একজনের গায়ে কালো শাড়ি, আরেকজনের গায়ে সবুজ কামিজ। শ্রুতি ফট করে নিজের দিকে তাকালো। সবুজ ড্রেস আর কালো শাড়ি পরে দাওয়াত খেতে এসেছিল বিভা। সন্ধ্যার দিকে ওরা দুজন এভাবে বসেই কথা বলছিল, আর সেটা হামিম কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। শ্রুতি ভীষণ খুশি হলো। হামিমের আঁকার হাত ভীষণ সুন্দর। শ্রুতি কল্পনা করলো তার ভাই একদিন অনেক বড় আর্টিস্ট হবে, সবাই তার ভাইয়ের ড্রয়িং দেখবে। শ্রুতি খুশি মনে খাতাটা বন্ধ করে বেরিয়ে গেল রুম থেকে। শ্রুতি রুমে আসতেই দেখলো পার্থিব নরম তোষক জাতীয় উঁচু বস্তু থেকে এক লাফে উঠল, হেসে দিয়ে বলল, অবশেষে এসেছেন। শ্রুতির মনে হলো ছেলেটার হাসি ভীষণ সুন্দর। পরপরই নিজেকে ধাতস্থ করে নিল, কিছু না বলে চলে গেল বারান্দায়। পার্থিব বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজ মনেই বলল, চলো পার্থিব, নিজে নিজেই বকবক শুরু করো। বারবার ভুলে যাস কেন তোর বউকে বোবা ভূতে ধরে? এই ওয়েদারে চাটা মজা লাগবে, নিন। চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে পার্থিবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল। পার্থিব নিষ্পাপ কণ্ঠে বলল, ভয় পাচ্ছেন? বিষ মিশিয়েছি নাকি? ধারান। বলেই শ্রুতির দিকে বাড়িয়ে ধরা মগটায় শব্দ করে চুমুক দিল। এরপর নিজের কাপেও চুমুক বসালো। দুহাতের মগ সামনে বাড়িয়ে বলল, দুটোই পরীক্ষা করে দিয়েছি রানী। আপনি আপনার মন মতো একটা কাপ গ্রহণ করে রাজাকে ধন্য করুন। শ্রুতি কণ্ঠে বিরক্ত মাখিয়ে বলল, এত ড্রামা আপনি কিভাবে করেন? কি আর করার, সবার বউ তো ড্রামা করে, সেখানে আমার বউ হচ্ছে রোবোটিক আচরণ করে, তাই বাধ্য হয়ে আমি ড্রামা করে সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখছি। শ্রুতি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে চা নিল। সামনে তাকিয়ে দেখতে লাগলো তারাদের। এইভাবে চুপচাপ থাকতে কারো ভালো লাগে? পার্থিব কি দিয়ে কথা শুরু করবে আবার ভাবতে লাগলো। অবশেষে ফট করে বলে উঠল, দেখলেন কেমন বুদ্ধি করে নিজের খাওয়া চাটা আপনাকে খাওয়ালাম। কথাটা শুনে শ্রুতি ভুরু কুচকে ফেললো আকাশের দিকে তাকিয়ে থাকা অবস্থায়। পার্থিবের দিকে তাকিয়ে ঠোঁটের কোণের মিসকে হাসির দেখে রাগের পারদ বেড়ে বোধ হয় 100 ছিল। অবাক কণ্ঠে নিজের বিস্ময় প্রকাশ করলো। একটা মানুষ এতটা ফালতু কিভাবে হতে পারে? শ্রুতির ভঙ্গিমায় পার্থিব একইভাবে বলল, একটা মানুষের রাগ এত সুন্দর কিভাবে হতে পারে? শ্রুতি চায়ের কাপ ঠাস করে রেলিংয়ে রেখে দিল। পার্থিব তুলে নিয়ে সাথে সাথে চুমুক দিয়ে বাকিটা খেয়ে নিল। এখানে আর দাঁড়িয়ে থাকার মানে হয় না। গটগট করে রুমে চলে গেল শ্রুতি। শ্রুতির দিকে তাকিয়ে ভীষণ মজা পেল পার্থিব। বোকা একটা, আজকে শুক্রবার, অফিস বন্ধ, তবে দুটো কোচিংয়ে পার্ট টাইম জব করে সে। সপ্তাহের দ্বিতীয় দিন 2 ঘন্টা করে ক্লাস নেয়। ক্লাস 10-এর জেনারেল ম্যাথ এবং ইন্টারের হায়ার ম্যাথ। এতে অন্তত মাস শেষে 7,000 টাকা আসে। এই বা কম কিসে? শুয়ে বসে থেকে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না। মাহাতির কাঠের সোফার দিকে তাকালো। বিভা দুহাঁটু জুড়িয়ে ধরে মাঝে নিজের থুতনি রেখে চুপচাপ বসে আছে। মন খারাপ নাকি? এই মেয়েটার মন খারাপ দেখলে পার্থিবের আলাদা প্রশান্তি আসে, কিন্তু কেন? মেয়েটা তাকে পছন্দ করে বলে? হঠাৎ মাহাতিরের মনে পড়ল হাসিনার কথা, যার দিন মাহাতিরের হাত ধরে গম্ভীর কণ্ঠে বলেছিল, আব্বা, তোমার অমতে বিয়া আমি দেই নাই, তুমি মত দিছো, এরপরই দিছি, তাই মাইয়াটার সাথে কোনো প্রকার অন্যায় তুমি করবা না, ভালো মতো মিশো, দেখবা কত ভদ্র সভ্য সে। কষ্ট দিও না বাজান, সে তোমার স্ত্রী হয়, সে সম্মানের যোগ্য। হাসিনা এক কথার কঠিন মানুষ। তার স্বরে প্রকাশ পায় তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ববান মানুষটাকে মাহাতির বড্ড ভালোবাসে। ছোট থেকেই মাহাতির যেমন আদর পেয়েছে তেমন পেয়েছে শাসন।
এখন এর কোনো হেরফের নেই। মাহাতির নিজেও মায়ের প্রতি ভালোবাসা থেকে মায়ের সব কথা মানে, কিন্তু এই প্রথমবার হয়তো সে কোনো কথা মানছে না, অবশ্য মানার চেষ্টাও করছে না। বউকে ভালোবেসে কি হবে, সেই তো একদিন ছাড়াছাড়িই হয়ে যায় সব। সম্প্রতি কিছুদিন ধরে পার্থিব তার কাজের তালিকায় নতুন একটি কাজের যোগ করেছে, আর তা হলো হামিমের সাথে সময় কাটানো। এই তো বর্তমানে হামিম ফল খাচ্ছে নিজ হাতে, আর পার্থিব হামিমকে গম্ভীর চোখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মাথাটা হালকা বড়, তবে অতটাও নয়। ভালোভাবে খেয়াল করে একটু বেশি দৃষ্টিকটু লাগে। পা হালকা চিকট, এতে দিনে যা বুঝেছে উঠে দাঁড়াতে পারে না ছেলেটা। আচ্ছা, পাটা কি সারা জীবন এমনই থাকবে, নাকি ঠিক হওয়ার সম্ভাবনা আছে? জানা হয়নি, শ্রুতি থেকে জানতে হবে। হামিম, তোমার প্রিয় খাবার কি? প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেলল পার্থিব। আজকে সে এই বাচ্চার সাথে ভাব জমিয়ে তবেই ছাড়বে। প্রশ্নের পর কিছু সময় পেরোলো। বলা বাহুল্য, প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, হামিম পার্থিবের দিকে তাকলানো পর্যন্ত পার্থিব হাল ছাড়ল না। কথা সে বলেই ছাড়বে। এবার হাত বাড়িয়ে হামিমের মাথায় হাত রাখলো পার্থিব। এইবার বোধহয় সফলতার এক ধাপ পার হলো সে। হামিম ভুরু কুচকে তাকালো। পার্থিব মিষ্টি হেসে বলল, তোমার প্রিয় খাবার কি হামিম? ভাইয়াকে বলো, আমি তাহলে তোমার জন্য তোমার প্রিয় খাবার নিয়ে আসবো। পাক্কা প্রমিস। হামিম ভুরু কুচকে নিজের কাজে মন দিল। পার্থিব ভাব নিঃশ্বাস ছাড়ল। সে ভুলে গেল কি করে এটা শ্রুতির ভাই। শ্রুতিকে যেভাবে বোবা ভূতে ধরে থাকে সবসময়, নিশ্চিত হামিমকেও সেই ভূতেই ধরে থাকে। তবে ভূত আজকে সেই ছুটিয়েই ছাড়বে। পার্থিব নিজের জেদ বজায় রেখে আবারও হামিমের সাথে কথা বলার জন্য হামিমের কাঁধে হাত রাখলো। সেকেন্ড বোধহয় পার হলো না, অমনি হামিম দুহাত দিয়ে কোকের গ্লাস ধরে পার্থিবের মুখে ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় পার্থিব হতভম্ব, কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। এটা কি হলো? সারা শরীর কেমন আঠালো হয়ে গেল নিমেষে। অমনি পেছন থেকে হাসির শব্দ পেয়ে পার্থিব পেছনে ফিরল। শ্রুতি দরজায় দাঁড়িয়ে হাসছে, শরীর মৃদু মৃদু কাঁপছে। বোঝাই যাচ্ছে যেও হাসি থামাতে পারছে না মেয়েটা। কেমন মুখ হাত দিয়ে খুটখুট করে হাসছে। পার্থিব ভুরু কুচকে হেসে দিল। এই কুচকানো ভুরুচূড়া যেন শ্রুতির প্রতি আশা করা ছিল। এত বড় কাণ্ডের মালিককে দেখার জন্য তার দিকে ফিরতেই দেখলো এদিকে তার কোনো খেয়াল নেই। সে মনের আনন্দে ডালিম খাচ্ছে একটা একটা করে। মানুষ কখনো নিজের অবস্থানে খুশি থাকে না। এই যে এই দেশের কত কত যুবক একটা চাকরির পেছনে ছুটছে, একটা চাকরির জন্য মাথার ঘাম পায়ে ফেলছে। কেউ কেউ নিজের পরিবারের উপর বোঝা হচ্ছে, কেউ বা হারাচ্ছে নিজের প্রিয় মানুষ। তাদের কাছে চাকরি শব্দটা যেন সোনার হরিণ। অথচ এই চাকরি যারা করে তারা ভাবে চাকরি করাচ্ছে ব্যবসা ভালো। ব্যবসা জিনিস হয়তো অনেক সোজা, চাইলে করলাম, না চাইলে করলাম না। কোনো বস থাকে না, বসের ঝাড়ি খেতে হয় না, যা মন চাই করা যায়, গেলে গেলাম, না গেলে নাই। এইভাবেই পৃথিবীর প্রতিটা মানুষ নিজেদের অবস্থান নিয়ে অসন্তুষ্ট, কারণ তারা জানে না যে নিজের জায়গা থেকে অন্যদের জায়গা সহজেই মনে হয়। আসলেই সহজ নয়, পৃথিবী কঠিন, বড্ড কঠিন। চাকরিকে গালাগালি করতে করতে অফিসে ঢুকলো মাহাতির। নিজের জায়গায় বসতে গিয়ে মুখ দিয়ে আপনা আপনি আর্তনাদ বেরিয়ে এলো। হাতের দিকে তাকিয়ে দেখলো ভালোই কেটেছে। আসার সময় ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকেই হাত কেটেছে, পাও হয়তো ছিলে গেছে। নিজের উপর ভীষণ বিরক্ত হলো মাহাতির। বিরক্ত হয়েও লাভ নেই, লাঞ্চ টাইমে ব্যান্ডেজ করে নিতে হবে ভেবেই কাজে মন দিল। 1:20 বাজে, 1:50 পর্যন্ত ব্রেক টাইম। মাহাতির হালকা কিছু খাবার খাচ্ছিল, পেছন থেকে শুনতে পেল, হ্যালো মিস্টার মাহাব। খাবার চিপোতে থাকা অবস্থায় বুড়ো কুচকে ফেললো, পেছনে ঘুরল না। পেছনের জ্ঞাত ব্যক্তিটির সামনে এসে মাহাতিরের পাশে বসলো। হোয়াটসঅ্যাপ ব্রো, বিয়ে করে তো দেখি তোমার রূপ বেড়ে গেছে। তুই এখানে কেন? ছুটি শেষ? শেষ হলে আবার ছুটির অ্যাপ্লাই কর। ভাবিকে নিয়ে ঘুরতে যা, তুই না থাকলে একটু শান্তিতে থাকি। আনাস হেসে ফেলল, কারণ এই মুহূর্তে মাহাতির একটা মিথ্যা কথা বলেছে। আনাস যে মাহাতির কাছে কত গুরুত্বপূর্ণ তা আনাস জানে। যদিও সম্পর্কের মেয়াদ অত বেশি নয়, তবুও সম্পর্কের গভীরতা অনেক। সময় দিয়ে কখনো গভীরতা মাপা যায় না, তবে 5 বছরও কম নয়। এই অফিসের সূত্র ধরেই তো দুজনে পরিচয়। মাহাতিরের বিয়েতেও আনাস ছিল, তবে তার পরের দিনই জরুরি ছুটিতে বউকে নিয়ে গ্রামে যেতে হয় তার। গতকাল এসেই আজ অফিসে। আনাস দাঁত কেলিয়ে হেসে ফেলল। বন্ধু, এখন আমার না, তোমার ছুটি নেওয়ার সময় এসে গেছে। তুমি ছুটি নাও, বউকে সময় দাও। ফালতু কথা বলবি না আনাস, খাওয়ার মুডটাই নষ্ট করে দিলি। কথাটা বলে গম্ভীর মুখে প্যাকেটের রুটি চিবোতে থাকলো মাহাতির। আনাসের কথাটা মোটেও ভালো লাগলো না, হাত রাখলো মাহাতিরের কাঁধে। ইজ অল ওকে? নাথিং ইজ ওকে, টাইম শেষ, নিজের টেবিলে যা। আনাস ঘড়িতে তাকালো, আসলে সময় শেষ। এখনই ম্যানেজার এসে খ্যাটখ্যাট করবে, কিন্তু আনাস তাকে খ্যাটখ্যাটের সুযোগ দিতে নারাজ, তাই চুপচাপ উঠে নিজের জায়গায় বসলো। সাথে বুঝলো মাহাতিরের মেজাজ ঠিক নেই। অবশ্য বিয়াদবটার মেজাজ ঠিক থাকে কখন?
রাত 9টায় অফিস ছুটি হলো। মাহাতির নিজের বাইকে বসতেই আনাস তাড়াতাড়ি করে এক প্রকার লাফ দিয়ে উঠে পড়ল। মাহাতির জানে ওকে বলেও লাভ নেই কিছু, তাই বাইক স্টার্ট করলো। মেইন রোডে উঠতেই আনাস বলল, দোস্ত, মনটা ভালো নেই, ওই সামনের রেস্টুরেন্টে যাবি? একটু কফি খাবো। বাসায় ফেরার তারা মাহাতির কোনো কালেই ছিল না, না আগে আর না এখন। তাই সে বন্ধুর কথা মতো থামলো। দুজনের সামনে গরম 2 কাপ কফি। আনাস নিজের কাপ বুঝে নিল। মাহাতির কফিতে চুমু দেওয়া মাত্রই আনাস নিজের সন্দেহ মোতাবেক প্রশ্ন ছুড়ে দিল, ভাবি মেয়ে হিসেবে কেমন রে? মাহাতির তাকাতে আনাস নিজের ভুল শুধরে বলল, আই মিন বউ হিসেবে কেমন আর কি। প্রশ্নের উত্তরের আশায় চেয়ে রইল আনাস। মাহাতির কি উত্তর দিবে না? আনাসের ইচ্ছে করলো মাহাতিরকে একটা থাপ্পড় মারতে। প্রশ্ন করেছে, উত্তর কেন দিচ্ছে না? মিনিট 5 পর মাহাতির গম্ভীর স্বরে বলল, জঘন্য। আনাস কপাল কুঁচকে একবার মাহাতিরের দিকে তাকালো, একবার কফির কাপে তাকালো, নিরলসভাবে বলল, কফি তো ঠিকই আছে। বিভা স্ত্রী হিসেবে জঘন্য। আনাস তাকিয়ে রইল। তাহলে খালাম্মা যে বলল বিভা মেয়েটা অসম্ভব ভালো, ভদ্র, এত কিছুর পরেও কিভাবে পারলো যার সাথে মাহাতিরের বিয়ে দিতে? একটু তো বিবেচনা করে দিত, আর একটু না হয় খোঁজ খবর নিত মেয়ের। এত তাড়া কিসে ছিল? আনাসের মুখ ভঙ্গি এবার বেশ সিরিয়াস। সে প্রশ্ন করলো, মাহাথির, বিভা মেয়েটার কি চরিত্রজনিত সমস্যা আছে, নাকি অভদ্র, মানে তোকে সম্মান করে না এমন কিছু? ও নিজেই একটা সমস্যা, ফালতু একটা মেয়ে। আনাস ব্যাপারটা ধরতে পারছে না। বিভার মাঝে সমস্যা নাকি মাহাতির বিয়ে করতে চায়নি, তবুও বিয়ে করেছে তাই এমন করছে। আনাস বেশি ঘাটল না, কারণ জানে মাহাতির তাকে সব বলবে যখন ওর ইচ্ছে হবে। আগে যখন বলেছে এখনও বলবে। এখন জিজ্ঞেস করে শুধু শুধু রাগানোর মানে হয় না। আনাস প্রাণবন্তভাবে হাসল। ওকে ওকে, কুল ভাই, আমরা ফালতু মেয়ের ব্যাপারে কথা না বলি, চল ডিনার করি, আজকে আমার পক্ষ হতে ট্রিট। বলেই কিছু খাবার অর্ডার করে দিল। অর্ডার মোতাবেক খাবার আসতে বেশ কিছু সময় নিল। খাবার আসতেই নির্লিপ্তভাবে 2 বন্ধু খাওয়া শুরু করলো, অথচ তাদের মধ্যকার এক বন্ধুর জন্য যে কোনো এক ফালতু মেয়ে অপেক্ষা করছে তা সে জানতেও পারল না। অবশ্য জানার চেষ্টা করছেই কি সে জানবে? বারান্দায় দাঁড়িয়ে তারা দেখছে পার্থিব, মুখে লেগে আছে অমায়িক এক হাসি। তারা দেখার মাঝেও এত আনন্দ আছে। এত আনন্দ কেন লাগে? শ্রুতি পছন্দ করে বলে, ধীরে ধীরে কি তবে শ্রুতির পছন্দ সে নিজের মাঝে নিয়ে নিচ্ছে? পার্থিবের আকাশ পাতাল ভাবার মাঝেই ঘরে ঢুকলো শ্রুতি। পার্থিব শব্দ পেয়ে তাকালো। শ্রুতিকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলে কেমন হয়? রাগ করবে? থাপ্পড় দিবে? না, এমন কিছুই হয়তো করবে না। তবে ছেলেদের প্রতি বিদ্বেষ হয়তো আরো তীব্র হবে, কারণ তার বউ তিলকে তাল বানানোতে ওস্তাদ। শ্রুতি, এখানে আসুন। শ্রুতি এগিয়ে এলো। কি সমস্যা? পার্থিব হাত ধরে শ্রুতিকে টেনে নিয়ে এলো। এরপর 2 বাহুতে হাত রেখে ওকে মোড়ায় বসিয়ে দিল। গ্রিলের উপর থেকে কিছু একটা নিয়ে শ্রুতির হাতে পরিয়ে দিল। শ্রুতি দেখলো, বিরক্ত ফুটিয়ে প্রশ্ন করলো, এসবের মানে কি পার্থিব? এভাবে বারবার চুড়ি পরানোর মানে কি? কি পান এসব করে? কিছুদিন আগেও নতুন চুড়ি পরালেন। সরল গলার উত্তর, আমার ভালো লাগে শ্রুতি। শ্রুতিকে সাজাতে পার্থিবের ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে। মোটেও সুন্দর লাগছে না, কালো হাতে একদমই মানাচ্ছে না, উল্টো খুবই বাজে দেখাচ্ছে। তাই এইভাবে মিথ্যে বলা থামান পার্থিব, আপনার মিথ্যা কথায় আমি বলছি না। শক্ত কণ্ঠে বলে দিল শ্রুতি। পার্থিব এবার ভীষণ বিরক্ত হলো। কঠিন চোখে তাকিয়ে রইল শ্রুতির দিকে। ভরাট কণ্ঠে প্রশ্ন করলো, আপনার আপাও তার মানে অসুন্দর? কুৎসিত। আমার মা, সেও তো তথাকথিত ফর্সা নয়, এর মানে সেও অসুন্দর। তাহলে তাকে বাবা এত ভালোবাসে কেন? এখানে তারা আসবে কেন? কারণ আমি নিয়ে এলাম, তাই এলো। আমার প্রশ্নের উত্তর দিন। আপনার আপাও অসুন্দর? মোটেও না, ও অনেক সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে আমার আপা। আপনি তাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না পার্থিব। শ্রুতির চোখে পানি, রাগে জোরে জোরে শ্বাস ফেলছে। পার্থিব এবার নিভে গেল। মেয়েটার চোখে পানি দেখতে ভালো লাগে না, খারাপ লাগে, মায়া হয়। ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিতে, জড়িয়ে ধরতে। যেহেতু ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব নয়, এর চেয়ে ভালো কান্না থামিয়ে দেওয়ার ব্যবস্থা করা। পার্থিব শ্রুতির হাত ধরল, শান্ত চোখে চেয়ে বলল, আচ্ছা, মেনে নিলাম আপনার আপা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কিন্তু সে তো কালো। তাও আপনি তাকে এত ভালোবাসেন কেন শ্রুতি? তাকেই কেন আপনার কাছে সবচেয়ে সুন্দর লাগে? আমার মা, তাকে কেন এত ভালোবাসি আমি? আমার বাবাই বা তাকে কেন এত ভালোবাসে? ভালোবাসতে সৌন্দর্যের প্রয়োজন হয় না পার্থিব।
শান্ত কণ্ঠে অতি মূল্যবান একটা কথা বলে। নীরবে তর্কের রীতি ঘটিয়ে চলে গেল শ্রুতি। কথাটা শুনে পার্থিবের ঠোঁটে প্রকাশ পেল হাসির সরু রেখা। এই মেয়েকে নিয়ে কই যাবে পার্থিব? যে কথা পার্থিব এতদিন ওকে বোঝানোর চেষ্টা করেছে সেই কথাই সে অন্যদের বেলায় খাটাচ্ছে, শুধু তার বেলাতেই নেই। কপালই খারাপ। মাহাতির অফিসে চলে গেছে অনেকক্ষণ হয়। পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখছে বিভা। অত শৌখিন জিনিসপত্র নেই, সাধারণ মধ্যবিত্ত ঘর যেমন হয় তেমন। এখানে বিভার অসুবিধা হওয়ার কথা, অথচ বিভার একটু অসুবিধা হয় না, উল্টো আলাদা প্রশান্তি আসে। মনে হয় নিজের বাড়ি, যেমনই হোক কিন্তু নিজের। ওই বাড়ি থেকে প্রায় আমিন শিকদার বেরিয়ে যেতে বলতো, কিন্তু কোনো কারণে বের করতো না। হয়তো ভালো মানুষ সেজে থাকার জন্য। বিভা চেয়েও বের হয়ে আসতে পারতো না। কি করবে বের হয়ে? কোথায় যাবে 3 ভাই বোন মিলে? যদিও বা বিভা ছোটখাটো একটাই অনলাইন ব্যবসা করে, তবুও সেখান থেকে কত টাকাই বা আসবে। তার উপর হামিমকে ডাক্তার দেখানো। তবে 8.5 বছরে ওদের পেছনে যত টাকা খরচ হয়েছে সেই টাকার একটা বড় অংশ হলো তাহিরা রেখে যাওয়া টাকা। তাহিরা 3 ভাই বোনের নামে যথেষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রেখেছিলেন ভবিষ্যতের আশায়, কিন্তু সেই ভবিষ্যৎ তাহিরা নিজেই ধূলিসাৎ করে গেছিলেন আমিন সাহেবের নামে রেখে। যখন বুঝতে পারলো তখন খুব বেশি দেরি হয়ে গেল। বিভা ভাবলো ওই বাসার সবকিছু নিজের থেকেও ছিল পরের, কারণ শাহিনা। আর এই বাসায় সবকিছু পরের হয় নিজের, কারণ মাহাতির। বিভা তার ছোট্ট সংসারটা তো আগলে নিল, শুধু মানুষটাকেই আগলে নিতে পারলো না। রুমে ঢুকে অবাক হয়ে গেল বিভা। মাহাতির অফিসে যাওয়ার পর এতক্ষণ পর রুমে ঢুকলো সে। একই অবস্থা রুমের, জামা কাপড় ছড়ানো ছিটানো, সব দেখি তার জামা। আলমারি থেকে এইভাবে ফেললো কে? সে তো সুন্দরভাবেই রেখেছিল গুছিয়ে। বিভা জামাগুলো তুলে আবার ভাঁজ করে তাই শুরু করলো। এরপর সুন্দর করে মাহাতিরের জামা কাপড়ের পাশে রেখে দিল। বিভা আন্দাজও করতে পারলো না সে যত যত্নের সাথে কাপড়গুলো রাখলো ঠিক ততটাই নিষ্ঠার সাথে কেউ আলমারি থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে তার কাপড়। আমরা আমাদের বড়বেলাটাকে আলাদা গুরুত্বের নজরে দেখি। বড় হয়ে এটা করব ওটা করব এত চিন্তা বড়বেলাকে কেন্দ্র করে, অথচ এর মধ্য দিয়ে ছোটবেলা অবহেলায় রয়ে যায়। একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত মূল্যবান। বলতে গেলে ছোটবেলাটাই বিশেষভাবে মূল্যবান, কেননা এই বয়সে একটা মানুষের চিন্তাধারা তৈরি হতে শুরু করে। এই বয়স মানুষটাকে ভাবতে শেখায়। এই বয়সের চিন্তাধারা ভাবনা মানুষের মস্তিষ্কে একটা আলাদা প্রভাব তৈরি করে। তাই যাদের ছোটবেলা সুন্দর, যারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠে, বলা যায় তাদের মানসিকতা সুন্দর, সমৃদ্ধ, সুস্থ। শ্রুতির ছোটবেলা কৈশোরকাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা কালই খারাপ। 13 বছরে মা মারা যাওয়া, বাবার বদলে যাওয়া, ফুটফুটে ছোট ভাইয়ের অসুস্থতা, সব মিলিয়ে জীবনটা কেমন যেন দুর্বিষহ। এত খারাপ জীবন কারো হয় বুঝি? শ্রুতি জানে এর চেয়েও কষ্টের জীবন হয়, তবুও সে মানে না। হয়তো আমাদের মানুষদের কাছে নিজেদের কষ্টটাই পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট বলে বিবেচিত হয়। তাই শ্রুতি ছোটবেলা থেকে নিজের আপনজন বাদে তেমন কারোর সাথে মিশত না, কথা বলতো না। তাই হয়তো এত এত মানুষের মাঝে ওর অস্বস্তিত্বটা একটু বেশি। এই যে তার সামনে হিমেল, হিয়া, তার শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই বসে গল্প করছে, অথচ সে করতে পারছে না জড়তার কারণে। এইভাবে কখনো এত মানুষ মিলে হাসাহাসি করা হয়নি, তাই হয়তো সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। মাথা নিচু করে সব ভাবছে শ্রুতি। এর মধ্যেই রুমা বেগম ডেকে উঠলেন। শ্রুতি, তুমি কিছু বললে না যে? তুমিও কিছু বলো। আমি কি বলবো? আমার বলার মতো কিছুই নেই। বলেই জোর করে হাসার চেষ্টা করলো। শ্রুতির মনে হয় জোর করে হাসার চেয়ে বিশ্রী কাজ আর হতে পারে না। আচ্ছা, ভালো কথা। তোমার ভাই হামিম, ও কি জন্ম থেকেই অসুস্থ? জি না, ধীরে ধীরে হয়ে গেছে। হিয়ার গলায় বিস্ময়। এবার তানহা প্রশ্ন করলো, ধীরে ধীরে মানে? একটু বুঝিয়ে বল না মা। ওর জন্ম থেকেই হার্টের ছিদ্র, একটা রক্তনালী দিয়ে রক্ত চলাচল করতে পারে না। বুকের এক পাশের বাল্ব নষ্ট ছিল, তাই ধীরে ধীরে ওর মাথাটা বড় হয়ে গেছে। আর পায়ের সমস্যা অন্য কারণে, দুটো অপারেশন করলে ঠিক হয়ে যাবে। শ্রুতি নির্লিপ্তভাবে কথাগুলো বলল, অথচ ভেতরে বয়ে গেল এক অসহ্য ঝড়। ও বলতে পারল না যে হামিমের অপারেশন যদি ছোটবেলায় হতো তবে তার ভাই এতটা অসুস্থ হতো না। শ্রুতি বলতে পারল না ওর বাবা যাও টাকা দিত কিন্তু সৎ মায়ের প্ররোচনায় দেয়নি। তার ভাই জন্ম থেকেই ভীষণ অসুস্থ থাকতো, ঠান্ডা জল লেগেই থাকতো, শ্বাস নিতে কষ্ট হতো, তবুও তার ভাইকে হাসপাতালে নেওয়া হয়নি। এইভাবেই চলে গেছে 1-1.5 বছর। এরপর আর সহ্য করতে না পেরে 16 বছর বয়সী বিভা নিজেই নিজের ভাইকে নিয়ে ছুটেছিল হাসপাতালে দাদির সাহায্যে। এই কথাগুলো শ্রুতি কাউকে বলতে পারে না। ছোটবেলায় এত খারাপ লাগতো না, হয়তো বুঝতো না তাই, তবে এখন খুব খারাপ লাগে, অসহ্য যন্ত্রণা হয়। আচ্ছা, আম্মু যদি বেঁচে থাকতো তাহলেও কি এইসব হতো? অন্যদিকে রুমা শ্রুতির কথা শুনে কেমন যেন থম মেরে গেল। হিয়াও মুখটা ছোট করে ফেলল। অসুস্থতা দেখতে
তার একদম ভালো লাগে না। সে এইসব দুঃখ কষ্ট মানতেই পারে না। হয়তো বাবা মায়ের আদরের মেয়ে, বড় ভাইয়ের আদরের বোন, তাই। হিমেল শুধু শান্ত কণ্ঠে বলল, আমার মনে হয় অপারেশন যত তাড়াতাড়ি করানো চাই ততই ভালো। জি ভাইয়া। শ্রুতির ঠান্ডা উত্তর। তানহা শ্রুতির মাথায় হাত বুলিয়ে বলল, বেশি চিন্তা করে না মা, রোগ আল্লাহ দায়, আল্লাহ সারায়। পার্থিব, নিয়াজ, আসাদ বারান্দায় বসে কিছু কাগজপত্রের হিসাব মেলাচ্ছিলেন। এর মাঝে শ্রুতির কথাও মাথায় ঢুকিয়ে নিয়েছে পার্থিব। আজকে খুব ভালোভাবেই শ্রুতিকে চেপে ধরবে বলে মন স্থির করল সে। স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু ধারা থাকে কিছু সাধারণ বৈশিষ্ট্য। বিবাহ মাহাতির বেলায় তার কিছুই নেই। তাদের সম্পর্ককে যান্ত্রিক সম্পর্ক নাম দিলে তেমন ভুল হবে না। এই যে সকালে উঠে বিভা নাস্তা বানায়, মাহাতির খেয়ে চলে যায়, আবার কিছুদিন না খেয়েও চলে যায়, ফিরে রাত 9টা, 9:30, কোনোদিন 10টাও বাজে। এর মধ্যে দুজনের কথা নেই বললেই হয়। যদিও বা বিভা ফোন করে, তখন যেন মাহাতির কণ্ঠে শুরু হয় বিরক্তির বর্ষণ। এত বিরক্তির মধ্যে দিয়ে বিভা কথা আগাতে পারে না, রেখে দেয়। তাও যখন ভীষণ মনে পড়ে মানুষটাকে, তখন আবার ফোন দেয়। এরপর তো রাতে বাড়ি ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। এটাকে সম্পর্ক বলে? বিভা নাস্তা টেবিলে সাজাচ্ছে আর ভাবছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন গিয়ে ডাকা উচিত, নয়তো দেরি হয়ে যাবে। ডাকতে যাওয়ার আগেই মাহাতির এসে খাওয়া শুরু করলো। বিভার মনে হলো কতদিন সে এই চেহারাটা দেখে না। গতদিন সকালে বিভা উঠতে পারেনি, মাহাতির না খেয়ে চলে গিয়েছিল। এরপর ফিরল রাত করে। তেমনভাবে দেখার আগেই খেয়ে ঘুম। যদিও বিভা রাত্রিবেলা লাইট জ্বালিয়ে প্রায় তাকিয়ে থাকে, তবুও জাগ্রত মানুষের চেহারা দেখায় তৃপ্তিই আলাদা। ভাবনার মাঝেই খাবার শেষ করে উঠে গেল মাহাতির। বিভা ভাবল মানুষটার সৎ কাজেই কেমন ঝটফট ভাব। মাহাতির জুতো পড়ছে, দরজার ছিটকিনি খুলবে এমন সময় বিভা তড়িঘড়ি করে বলে উঠল, মাহাথির শুনুন। মাহাতির ফিরল। বিভা দ্রুত গিয়ে বিড়বিড়িয়ে কিছু পড়ে মাহাতির মাথায় ফু দিয়ে দিল, বলল, হয়ে গেছে, এবার যেতে পারে। মাহাতির হয়তো বুঝলো ব্যাপারটা। ওর কাছে ব্যাপারটা নিছকই মনে হলো নাটক। রেগে চলে গেল। বিভা শ্বাস ছাড়লো। তার সব কাজে রাগ করে, কেন করে? সে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিল, এতে রাগের কি হলো? বিভার মনে আছে তার আম্মু সবসময় আমিন শিকদারকে বেরোনোর সময় এভাবে ফু দিয়ে দিত। সে যথেষ্ট বড় ছিল, তাই তার মানস্পটে কিছু সুন্দর স্মৃতি এখনো রয়ে গেছে। তখন থেকে ব্যাপারটা বেশ ভালো লাগতো তার। মনে তো সেও একদিন দিবে, তবে ব্যাপারটা ভুলেই বসেছিল সে। মনে পড়লো সেদিন মাহাতিরের হাতে ব্যান্ডেজ দেখে। বিভার মনে হলো সে আয়াতুল কুরসি পড়ে দিলে হয়তো মাহাতির সুস্থ থাকবে সব ছোট বড় বিপদ থেকে। সে বিশ্বাসে এই কাজ। এখানে রাগের কি আছে? ভেবেই বিপার বুড়ো কুচকে গেল। মাহাতির অফিসে ঢুকলো ভীষণ রাগ নিয়ে। ঢুকে নিজের চেয়ারে শব্দ করে বসলো। মাহাতিরকে দেখে এগিয়ে এলো আনাস। কিরে, তোর মুড কি সবসময় অফ থাকে? অফ থাকার মতো কাজ করলে অফ থাকবে না? কণ্ঠে বিরক্তি ভরপুর। কি জন্য অফ? ভাবি ঝগড়া করেছে? সে অধিকার আমি ওকে দেইনি। ইনফ্যাক্ট ঝগড়াও ভালো ছিল, বাট ওর রীতিমতো ন্যাকামো শুরু করে দিয়েছে। বুঝিয়ে বল। আনাসের গম্ভীর কণ্ঠস্বর। আরে হ্যাঁ, আজকে বের হতে গেছি, অমনি ডেকে বিড়বিড় করে সুরা পড়ে ফু দিয়ে দিল। মনে হয় এইসবকে নাটক ছাড়া আর কিছু ভাবতে পারছি না আমি। তার উপর কেন দিয়েছে জানিস? ওই দিন অ্যাক্সিডেন্ট করেছি না, সেই জন্যই হবে। কারণ ওই দিন বাসায় যাওয়ার পর এমনভাবে প্রশ্ন করতে লাগলো যেন আমি মারা গেছি। তোর খুশি হওয়া উচিত। এখানে রাগের কিছু তো আমি দেখছি না। তোকে ভালোবাসে তাই চিন্তা করে। এইটাই, আমাকে ভালো কেন বাসবে? ভালোবাসা জন্মানোর জন্য কিছুই করিনি, ভালো করে কথা পর্যন্ত বলি না, তাও কিভাবে ভালোবাসা জন্ম নেবে? এটাকে নাটক ছাড়া কিছুই ভাবতে পারি না আমি। ভালোবাসার জন্য কিছুই লাগে না মাহাথির, হয়ে যায়। আর তার চেয়েও বড় কথা, এইভাবে দেখে শুনে মেয়েরা ভালোবাসে। কিন্তু একটা মেয়ে একটা খারাপ ছেলেকেও ভালোবাসতে পারে। এই অসীম ভালোবাসার ক্ষমতা নিয়ে একমাত্র মেয়েরাই জন্মায়। থামবি তুই? না, এতদিন তোর সমস্যাটা বুঝতে পারছিলাম না, তাই জানার জন্য তোর সাথে বেশি সময় কাটিয়েছি। অফিস ছুটির পরেও তুই বলেছিসও তোর সমস্যা বিভা কালো, বাট ট্রাস্ট মি, আমার মনে হয় না এইটা তোর মেন সমস্যা। তুই জোর করে সমস্যা বানাচ্ছিস, জাস্ট বিভাকে না মানার অজুহাত খুঁজছিস। কিন্তু কেন? সমস্যা কি ওর মধ্যে? সামনে থেকে যা। আনাস মাহাতিরের কথা তর্কের পর্যায়ে চলে যাচ্ছে। তবে এটা নতুন নয়, প্রায় হয়। মাসে 7 থেকে 8 বার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের মতো ঝগড়া করে দুজনে। এরপর যে কোনো একজন আগ বাড়িয়ে কথা শুরু করে, হয় আনাস না হয় মাহাতির। আনাসেরও মেজাজ খারাপ হচ্ছে এখন। চলে যেতে নিল। থেমে গিয়ে শান্ত কণ্ঠে ডাকলো, বন্ধু শোন। কি? তুই বলেছিলি বিভা স্ত্রী হিসেবে জঘন্য। আজ আমি বলছি তুই স্বামী হিসেবে জঘন্য এবং বিষাক্ত।
বলেই বড় বড় পা ফেলে চলে গেল আনাস। আর আনাসের দিকে এমনভাবে তাকিয়ে রইল মাহাতির যেন ভস্য করে দিবে এখনই। তারা দেখছেন? না, তাহলে কি দেখছেন? ঘুমিয়ে পড়ুন তো, যান। আপনার কথা আমি কেন শুনবো? সেটাই, শুনতে হবে না, দাঁড়িয়েই থাকুন। হামিমের অপারেশন কেন করানো হয়নি? আপনাকে বলতে ইচ্ছুক নই। আমি শুনতে ইচ্ছুক। তাহলে যান, গিয়ে প্রাণ প্রিয় শ্বশুরের কাছ থেকে শুনে আসুন। বিরক্ত হয়ে বলল শ্রুতি, বলেই আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে ঘুরতে নিল। অমনি পার্থিব তার দুহাত শ্রুতির দুপাশে রেখে আটকে ফেলল, বলল, শ্বশুর নয়, প্রাণ প্রিয় বউয়ের থেকে শুনতে ইচ্ছুক। হাত সরান, যাব। আমাকে বলুন শ্রুতি, হামিমের অপারেশন কেন হয়নি? ওর যা সমস্যা তাতে এইসব ক্ষেত্রে ছোটবেলাতে অপারেশন হওয়াটাই বেস্ট। শ্রুতি মুখ নিচু করে নিল, বলবে না মানে না। পার্থিব শ্রুতির বাহুতে হাত রেখে ফিরালো নিজের দিকে, দুহাত ধরে আবদার করলো, আপনি কেন আমাকে মেনে নিচ্ছেন না? আমার সাথে স্বাভাবিক হচ্ছেন না তা আমি জানি, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। আপনি একবার আমাকে মন থেকে মানার চেষ্টা করুন, দেখবেন পারবেন, প্লিজ। শ্রুতি হাত ছাড়িয়ে নিতে চাইল, পারল না। পার্থিব আরো শক্ত করে ধরল। শ্রুতি, একবার আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করুন, দেখবেন ঠিক পারবেন। একটু চেষ্টা করে দেখুনই না। আপনার তো মনে হতে পারে যে না, পার্থিব ছেলেটা এতটাও খারাপ না, ওর সাথে থাকাই যায়, অনেকটুকু করতে হবে না, একটু চেষ্টা করুন। পার্থিবের কণ্ঠ ব্যাকুলতায় ঘেরা। শ্রুতি জড়বস্তুর মতো চুপ করে রইল, চোখ পানিতে ভরপুর, যে কোনো সময় টুপ করে পড়ে যাবে। শ্রুতির নিজের এই স্বভাবটা ভীষণ অপছন্দ। অল্পতে চোখে পানি কেন আসে? আর এই লোকের সামনেই এই ঘটনা বেশি ঘটে। ফালতু লোক, এর সামনেই কেন নিজেকে এত দুর্বল লাগে? শ্রুতিকে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পার্থিব দুহাতে গাল ধরে উঁচু করল মুখ। অমনি দু চোখ থেকে বড় বড় দুফোঁটা গড়িয়ে পড়ল। সযত্নে মুছে দিল সেই পানি নিজ হাতে, আদর মাখা কণ্ঠে বলল, আমাদের সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়ে হোক। প্রথমে বন্ধু হই, এরপর না হয় আপনি মেহমান বউ থেকে আপন বউয়ে রূপান্তরিত হবেন। শ্রুতির বাসর রাতের কথা মনে পড়ল। এরপর সে হালকাভাবে মাথা নেড়ে সায় দিল। পার্থিবের ঠোঁটে ফুটে উঠল হাসি। তার হাসিতে প্রকাশ পেল সে এতটা আশা করেনি। শ্রুতির সম্মতি যেন অনাকাঙ্ক্ষিত ছিল, তবে সে সফল। বরফ গলতে সে সফল ভেবেই শ্রুতির দুহাতের আজলাতে মুখ ডুবিয়ে দিল। শ্রুতি ভারী চমকে উঠল, ভুরু কুচকে তাকিয়ে রইল সামনে থাকা পাগলটার দিকে। পেরিয়ে গেছে 2.5 মাস। দেখতে দেখতে কিভাবে যেন পার হয়ে গেল। অবশ্য মানুষের জীবনে প্রতিটি দিন হয়তো বিশেষত্ব বহন করে না, তাই সময় কই দিয়ে চলে যায় আমরা টের পাই না। পার্থিব বসে আছে অফিসে, চেহারায় নির্লিপ্ত ভাব। একটু আগেই অফিসের অফ টাইমে তার বাবা তাকে আদেশ করেছেন শ্রুতির কি সমস্যা তা খুঁজে বের করার জন্য। আসাদ সাহেবের মতে শ্রুতি নিশ্চয়ই তার বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে, আর অসুবিধা যদি নাই হয় তাহলে কি অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানার দায়ভার দিয়েছে পার্থিবের কাঁধে। পার্থিব তার বাবাকে তেমন কিছুই বলেনি, অবশ্য বলবেই বা কি। শ্রুতি তো আগে থেকে যথেষ্ট ফ্রি হয়েছে তার সাথে, তার পরিবারের সাথে। তারা এখন নিয়ম করে গল্প করছে। ওই দিনের পর থেকে শ্রুতি তেমন কোনো কঠিন ব্যবহার পার্থিবকে দেয়নি, বরং তারা আসলেই একে অপরের খুব ভালো বন্ধু হচ্ছে। তাদের গল্পের নিয়ম, একদিন শ্রুতি গল্প করে, একদিন পার্থিব। গল্প থাকে সাধারণ বিষয় নিয়ে। পার্থিব এখনো শ্রুতিকে তার কিংবা তার পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। পার্থিবের বিশ্বাস শ্রুতি নিজে থেকেই তাকে জানাবে। আগের চেয়ে ভালো ব্যবহার করছে, তার সাথে থাকার চেষ্টা করছে, এটাই যথেষ্ট নয় কি? বিকেল 5:20। পার্থিব একটা স্টেশনারির দোকানে ঢুকলো। উদ্দেশ্য অ্যাক্রিলিক রং কেনা। সময় যখন ভালো যায় তখন হয়তো সব দিক দিয়েই ভালো যায়। হামিম এখন তার সাথে কথা বলে, যথেষ্ট সুন্দরভাবে কথা বলে। এই তো আজ সকালে পার্থিব যখন অফিসের জন্য বের হচ্ছিল, হামিম তখনই হুইল চেয়ার ঘুরিয়ে পার্থিবের সামনে থামলো। ঠান্ডা কণ্ঠে শুধু বলল, রং করতে ভালো লাগে, রং নেই, নিয়ে আসো। পার্থিব তখন হেসে দিয়ে 8.5 বছরের বাচ্চাটার চুলগুলো এলোমেলো করে দিল। আজ বিভা রান্না করেছে মুরগি ভুনা আর পাতলা ডাল। এর চেয়ে বেশি তাকে দিয়ে সম্ভব হচ্ছে না। মাত্র 2 পদের তরকারি রান্না করে তার অবস্থা খারাপ। এত গরম লাগছে যা বলার বাহিরে। শ্যামলা মুখ আগুনের তাপে লালা বাজে ছেয়ে আছে। কামেজের ভেতর দিয়ে গলা বেয়ে কপাল বেয়ে যে টপটপ পানি পড়ছে তা বিভা অনুভব করতে পারছে। আচ্ছা, এত গরম কেন লাগছে? এর আগে তো লাগেনি। মানুষ তার অবচেতন মনে অনেক কিছুই ভেবে ফেলে। বিভা ভাবল এখনই ঘরে গিয়ে এসি ছেড়ে বসে যাবে। ঘরে ঢুকেই রিমোট খুঁজতে গিয়ে ন্যানো সেকেন্ডের মাঝে সে বুঝতে পারল এটা আগের বাড়ি নয়, তারই বাড়ি, তবে নতুন বাড়ি। বিভা নিজের কাজে মনে মনে কিছুটা লজ্জা পেল। সে কি উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে?
গরম লেগেছে, ফ্যানের নিচে বসলে ঠান্ডাও লাগবে, এসির প্রয়োজনটা কি ভেবেই বিভা চোখ ঘোরাতেই দেখলো তার জামা কাপড় নিচে পড়া। আবারও এই নিয়ে 3 অথবা 4 দিন হবে। প্রথম 3 দিন মাহাতির বাসায় ছিল না, আজ আছে। তার সামনে এক পায়ের উপর আরেক পা রেখে বিছানায় আতশোয়া হয়ে ফোন টিপছে। বিভা জানে কাপড় মাহাতির ফালায়, তবু আজ প্রশ্ন করলো। মাথি? উত্তর এলো না। বিভা ফের প্রশ্ন ছুড়ল। মাথি? মাহাথির ও